তোমাদেরকে বলা হয়েছে যে আজকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম, অলরেডি বলা হয়েছে। বোটানি 3 লেকচারটা আজকে আমরা নিব, এবং অধ্যায় 3 কোষ রসায়ন। কেমন? তাহলে কোষ রসায়নে আমরা কি কি পড়বো? হ্যাঁ, এটা যদি আমরা বড় দাগে বলতে চাই যে কোষ রসায়নের টপিক কি কি ভাইয়া? হ্যাঁ, কোষ রসায়নের টপিক হচ্ছে আমরা এর আগের ক্লাসগুলোতে কোষ পড়েছি না? কোষ পড়ছি, তাই না? তাহলে কোষ যখন পড়ছি, অণুজীব পড়ছি, কোষ পড়ছি, তাহলে কোষের ভিতরে যে পদার্থগুলো থাকে, জৈব রাসায়নিক পদার্থগুলো থাকে, ওগুলোর রসায়ন। তাহলে কোষের ভিতরে জৈব রাসায়নিক পদার্থ কি কি থাকে আমরা ফার্স্টে একটু আলোচনা করি, তাহলে বুঝবা। আমরা বলছিলাম একটা ক্লাসে যে কোষকে বলা হয় হচ্ছে জীবনের কোষের ভিতরে থাকে প্রোটোপ্লাজম, এবং প্রোটোপ্লাজম থাকলেই আমরা তাকে জীবন বলবো। হ্যাঁ, এবং জীবনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা কি দিয়ে তৈরি হয় বলতো? প্রোটিন দিয়ে তৈরি হয়, এবং প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। তাহলে আজকে আমরা প্রোটিন নিয়ে আলোচনা করব। আমরা যখন বিভিন্ন ধরনের কোষ প্রাচীর পড়েছিলাম না, উদ্ভিদ কোষের কোষে কি থাকে? কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে। হ্যাঁ, সেল ওয়ালে একটা পদার্থ ছিল সেলুলোজ। সেলুলোজ কি বলতো? কার্বোহাইড্রেট। তাহলে আজকে আমরা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করব। প্রোটিনটা গঠিত হয় কি দিয়ে? অ্যামাইনো অ্যাসিড দিয়ে। আমরা অ্যামাইনো অ্যাসিড আলোচনা করব। কোষের ভিতরে অবশ্যই এনজাইম থাকবে। আমরা বলছিলাম যে কোষীয় জীব হতে হলে অবশ্যই ওদের ভিতরে এনজাইম থাকতে হবে। তাহলে আজকে আমরা এনজাইম নিয়ে আলোচনা করব। আমরা কোষ ঝিল্লির, যখন কোষের উপাদান কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করেছিলাম বিগত ক্লাসগুলোতে, আমরা দেখছি যে কোষ ঝিল্লির উপাদান ফসফোলিপিড। হ্যাঁ, 2টা ফসফোলিপিডের লেয়ার থাকে, দ্বিস্তরী ফসফোলিপিড লেয়ার। তার মানে কি লিপিড আছে। আজকে আমরা লিপিড নিয়ে আলোচনা করব। কেমন? এটা হচ্ছে বড় দাগে যদি বলতে চাই আমরা কি কি নিয়ে আলোচনা করব, তাহলে আমরা একদম ফার্স্টে চলে যাই। কি নিয়ে আলোচনা করব? কার্বোহাইড্রেট। ঠিক আছে, দেখো কার্বোহাইড্রেট ফার্স্টে তোমাদের যেটা জানতে হবে, তোমরা অনেকেই ভুল করো যে হোয়াট ইজ কার্বোহাইড্রেটের বাংলা কি। হ্যাঁ, তোমাদেরকে যদি এখন আমি লাইভ ক্লাস নিতাম বা অফলাইন ক্লাস নিতাম, তাহলে তোমরা কার্বোহাইড্রেটের বাংলা অনেকেই কিন্তু দিয়ে দিতে কি বলতো? শ্বেতসার। না, কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা ভাইয়া। শ্বেতসার অন্য জিনিস। শ্বেতসার হচ্ছে কার্বোহাইড্রেটের একটা প্রকারভেদ, সেটা হচ্ছে স্টার্চ। আমরা একটু পরে পড়বো, ওটা একটা পলিস্যাকারাইড। তাহলে কার্বোহাইড্রেটের বাংলাটা আমরা ফার্স্ট শিখি, সেটা হচ্ছে শর্করা, যাতে এখান থেকে এমসিকিউ আসলে কোনো ঝামেলা না হয়। কারণ কোনো জায়গায় কার্বোহাইড্রেট দিয়ে দিবে, কোনো জায়গায় শর্করা দিয়ে দিবে। তাহলে কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা, এটা আমাদের জানতে হবে। এরপরে আসো, আজকে যেহেতু তোমাদের অবজেক্টিভ টাইপ বাট এমসিকিউ টাইপ যেহেতু কোশ্চেন, আমি কিন্তু তোমাদেরকে সিকিউ টাইপে পড়াবো না। এমসিকিউ তে যে সমস্ত টেকনিক দরকার কম্পিটিটিভ এক্সাম গুলোতে, তাই না, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুলোতে, মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্ট গুলোতে যে ধরনের টেকনিক দরকার, আমি শুধুমাত্র ওগুলো নিয়ে আলোচনা করব। তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞা তোমরা সবাই এইচএসসির একদম লাস্ট মুহূর্তে আছো, তোমরা সবাই জানো যে জৈব রাসায়নিক পদার্থে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1। ওগুলো কি বলতো? ওগুলোই হচ্ছে গিয়ে তোমার কার্বোহাইড্রেট, তাই না? এটা যদি আমরা জানি, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, তোমরা জাস্ট এই অনুপাতটাই মনে রাখো, সেটা হচ্ছে 1:2:1। কিন্তু সিকোয়েন্সটা মনে রাখো না, সেটা হচ্ছে ফার্স্টে সি, তারপরে এইচ, তারপরে ও। কম্পিটিটিভ এক্সাম গুলোতে তুমি ব্রিলিয়ান্ট কিনা তার থেকেও বেশি দেখা যায় তুমি বুদ্ধিমান কিনা। তাহলে কার্বোহাইড্রেট, হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত 1:2:1। জানো, ভার্সিটি, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্ট গুলোতে এগুলো কিভাবে ঘুরাই দেওয়া হয়? দিয়ে দেওয়া হয় কার্বোহাইড্রেটে হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেনের অনুপাত কত। তাই কিন্তু সবসময় দেখবা যে সিকোয়েন্সটা ওরা মেনটেন করতেছে নাকি, এলোমেলো ভাবে দিয়ে দিছে নাকি, তাই না? তাহলে যদি হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন হয়, কি ঘুরাই দাও, হাইড্রোজেন কত? 2:1:1। কেমন? এটা কিন্তু একটা টেকনিক, এবং এটা তোমরা সবাই দেদারসে ভুল করো। হ্যাঁ, যে ওখানে কি সিএইচও এর অনুপাত চাইছে, না ও এই সি এর অনুপাত চাইছে, বা এই সি ওর অনুপাত চাইছে। তাই সিএইচও, সি হচ্ছে 1:2:1। এবং দেখবা যে সাফল করে দিচ্ছে নাকি। কেমন? সাফল করে দিলে কিন্তু তোমাদের ওভাবে উত্তরটা করতে হবে। এবারে আসো, কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট আমরা জানলাম, এটা হচ্ছে খুব সহজ, যে এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত যদি আমরা বলি 1:2:1 থাকবে। শুধু এতটুকু জানলে হবে না, আমাদের তো কম্পিটিটিভ এক্সামে যাইতে হবে, তাই না? আমরা জানি কার্বোহাইড্রেট হচ্ছে একটা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটোন। তার মানে কার্বোহাইড্রেটে সবসময় কি থাকবে দেখো তো? নয়তো অ্যালডিহাইড মূলক থাকবে, নয়তো কি থাকবে বলতো?
কিটোন মূলক থাকবে। এই দুইটা কিন্তু পরীক্ষায় আসে, দিতে পারে যে কার্বোহাইড্রেট নিচের কোনটি নিয়ে গঠিত, কোনটি আছে, কোন মূলকটা বিদ্যমান। দেখো তো, তো যদি বলে অ্যালডিহাইড বিদ্যমান, যদি বলে কার্বক্সিলিক অ্যাসিড বিদ্যমান, যদি বলে অ্যামিনো মূলক বিদ্যমান, যদি বলে অ্যালকোহল মূলক বিদ্যমান, অ্যালকোহল না, এখানে মনে করো যে এই তিনটা বললো, তাহলে কি হবে বলো তো? ফার্স্টে হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন থাকবে, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের মানে একটা স্ট্রাকচার। এই মূলক দুটো যে কোনো একটা কার্বোহাইড্রেটে থাকবেই। এবারে দেখো, প্রত্যেকটা অ্যালডিহাইডের আগে দুইটা টার্ম দেওয়া আছে, একটা হচ্ছে পলিহাইড্রক্সি। দেখো তো, অ্যালডিহাইড হলেও সেটা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড হবে, কিটোন হইলেও পলিহাইড্রক্সি কিটোন হবে। তাহলে পলি মানে কি বলো তো? একের বেশি, অনেকগুলো, তাই না? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম হতে পারে। তাহলে এদের সাথে কিটোন যদি থাকে, এদের সাথে অনেকগুলো ওইস থাকবে। কি থাকবে? অনেকগুলো ওইস থাকবে। তারপর তার মানে সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটে সবসময় অ্যালডিহাইড মূলক অথবা কিটোন মূলক তো থাকবেই, এবং এর সাথে অনেকগুলো ওইচ মূলক আমরা পাবো। কি পাবো? অনেকগুলো ওএইচ মূলক। আমি এই জন্য একে দেখাচ্ছি, এজন্য এদেরকে বলা হয় পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটোন। কেমন? এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসে। আমি যেবার মেডিকেলে চান্স পেয়েছি, ওইবার একটা কোশ্চেন আসছিল যে নিচের কোনটি কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য নয়, দিয়ে দিছিল এদের ভিতরে অ্যালডিহাইড থাকে, এদের ভিতরে কিটোন থাকে, এদের ভিতরে অনেকগুলো অ্যালকোহল মূলক থাকে, হ্যাঁ, বা একের অধিক অ্যালকোহল মূলক থাকে, এবং লাস্ট অপশনটা দিছিল এদের ভিতরে একের অধিক কার্বক্সিলিক মূলক থাকে। তাহলে উত্তর কি হবে? নয় কোনটি? এদের ভিতরে একের অধিক কার্বক্সিলিক মূলক থাকে। তাহলে কার্বোহাইড্রেটে কি কি থাকতে পারে দেখো, অ্যালডিহাইড থাকতে পারে, বড় দাগে কি থাকতে পারে, অ্যালডিহাইড থাকতে পারে অথবা কিটোন থাকতে পারে, এবং পলিহাইড্রক্সি মানে একের অধিক হাইড্রক্সিল মূলক থাকবে। ঠিক আছে? এমসিকিউ একদম এভাবে টেকনিক মনে করে করে তোমাদের পড়তে হবে। এবারে আসো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। কার্বোহাইড্রেট আমরা জানি, কার্বোহাইড্রেট মানে শর্করা। শর্করা মানেই ছোটবেলা থেকে আমরা একটা পদার্থের সাথে খুবই জরুরি চিনি, সেটা হচ্ছে চিনি। হ্যাঁ, কি আমরা চিনি চিনি, তাই না? সুগার। আমরা চিনিকে খুব ভালো মতো চিনি। তাহলে দেখো, কার্বোহাইড্রেট হতে পারে দানাদার যেমন চিনি, তাই না? সেটা হতে পারে অদানাদার মানে হচ্ছে সূত্রময় বা তন্তুময়, সেটা হতে পারে সেলুলোজ। এখন ভাইয়া, হোয়াট ইজ সেলুলোজ? আমি একটু পরে পড়াবো। সেলুলোজ হচ্ছে, আমি অলরেডি তোমাদেরকে বলে দিছি, যেটা হচ্ছে উদ্ভিদের যে কোষ প্রাচীর থাকে, উদ্ভিদের কোষ প্রাচীরে যে প্রধান গাঠনিক পদার্থটা, ওটাই কিন্তু সেলুলোজ। এখন উদ্ভিদের যেটা কোষ প্রাচীর গঠন করবে, ঠিক আছে, ছোট কোষে যেটা কোষ প্রাচীর গঠন করবে, ওটাই যখন উদ্ভিদ সৃষ্টি করবে, ওটার কি উৎপন্ন করবে বলতো? খোসা সৃষ্টি করবে। মনে করো যে এটা হচ্ছে একটা গোয়ার্ড, ঠিক আছে? হোয়াট ইজ গোয়ার্ড? ঠিক আছে, লাউ। হ্যাঁ, লাউ। এই লাউ এর চারপাশে যে খোসাটা থাকবে, এই খোসাটা তৈরি হবে কি দিয়ে বলতো? সেলুলোজ দিয়ে। এখন একটু চিন্তা করো তো, এই যে যে খোসাটা, লাউ এর খোসাটা, এটা কি, অথবা ঘাস একটা সেলুলোজ, ওটা কি তোমার দানাদার? দানাদার না। তার মানে কি, কার্বোহাইড্রেট দানাদার হতে পারে, কার্বোহাইড্রেট তন্তুময় বা অদানাদার হতে পারে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এখন দেখো, কিছু কার্বোহাইড্রেট আছে স্বাদে মিষ্টি, যেমন সুক্রোজ। সুক্রোজ কি জানো? নাথিং বাট চিনি। সুক্রোজ হচ্ছে চিনি। আর কিছু আছে স্বাদহীন বা মিষ্টি না, যেমন সেলুলোজ। তুমি একটু লাউয়ের খোসা, ডাটার খোসা এগুলো একটু খাইয়ে দেখো তো, এগুলো মিষ্টি লাগে নাকি? কখনোই মিষ্টি লাগবে না। আলু, আলুর ভিতরে কি থাকে? স্টার্চ বা শ্বেতসার থাকে। আলু কি মিষ্টি? মিষ্টি না। তাহলে কিছু আছে মিষ্টি, যেমন সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো মিষ্টি। আর কিছু আছে স্বাদহীন, মিষ্টি না। কেমন? আর ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট পানিতে দ্রবণীয়, এটা মনে রাখবা। ঠিক আছে? পলিস্যাকারাইড গুলো ম্যাক্সিমাম পানিতে দ্রবণীয় না, কিন্তু পলিস্যাকারাইড বাদে যেগুলো আছে ওগুলো কিন্তু ম্যাক্সিমাম পানিতে দ্রবণীয়। যেমন কিনা তোমার চিনি, যেমন গ্লুকোজ, ঠিক আছে, ফ্রুক্টোজ, এগুলো কি আমরা জানি। গ্লুকোজ কি গোলাইতে পারো? চিনি গোলাইতে পারো। ইভেন স্টার্চ আছে না, আলু ভর্তা করে দেখি তো, দেখো তো, সুন্দর মতো কিন্তু পানিতে গোলানো যায়। হ্যাঁ, তার মানে ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট কি বলো? পানিতে দ্রবণীয়। এগুলো কিন্তু মনে রাখবা। এবারে আসো কার্বোহাইড্রেটের কাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি বলি, এই স্লাইডটা 100% ইম্পর্টেন্ট, মনে মনে রাখবা। ফার্স্টে জানো, শক্তির প্রধান উৎস। শক্তি উৎপন্ন হয় কোন বিক্রিয়া থেকে বলতো? শ্বসন থেকে। শ্বসনে কি হয় বলতো? গ্লুকোজ এবং অক্সিজেন মিলিত হয়ে, বা গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন হয়? শক্তি বা এটিপি উৎপন্ন হয়। এটিপি মানেই তো শক্তি, তাই না? তার মানে কি, জীবের শক্তির প্রধান উৎস। একটু দেখো তো, জীবের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান। জীবের সাপোর্টিং টিস্যু কি বলতো? এই উদ্ভিদের সাপোর্টিং টিস্যু কোনটা? কোনটা উদ্ভিদের সাপোর্টিং টিস্যু? কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভিতরে আমরা যে কয়টা উপাদান পাইছিলাম, সব কয়টা কি ছিল বলতো? সব কয়টা কি ছিল? কার্বোহাইড্রেট ছিল। আগের দিন পড়ানো হয়েছিল।
হ্যাঁ, উদ্ভিদের যে কয়টা সাপোর্টিং টিস্যু পাইছিলাম, মানে কোষ প্রাচীর পাইছিলাম, যে কয়টা পাইছিলাম, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিক অ্যাসিড, পেকটিন, হ্যাঁ, এগুলো কি ছিল? পেকটিক অ্যাসিড কি ছিল? সবগুলো ছিল হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এই যে দেখো ভাইয়া, লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। হাড়, আমরা জানি আমাদের দুইটা হাড়ের মধ্যে যে সন্ধি থাকে ওটাকে আমরা বলি বোন জয়েন্ট বা সন্ধিস্থল। ওই জায়গায় যাতে একটা হাড় আরেকটার সাথে ঘষা না লাগে, ওখানে লুব্রিকেন্ট হিসেবে এক ধরনের কার্বোহাইড্রেট থাকে, ঠিক আছে? উদ্ভিদের দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে। আমরা একটু পরেই পড়বো, উদ্ভিদের দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে কাজ করে হচ্ছে স্টার্চ বা শ্বেতসারকে। স্টার্চ বা এটার বাংলা কি বলতো? শ্বেতসার। এটা মনে রাখার একটা উপায় আছে যে উদ্ভিদের দেহে কোন কার্বোহাইড্রেট সঞ্চিত পদার্থ হিসেবে কাজ করে। সার কিসে দেওয়া হয় বলতো? জীবে, মানে প্রাণীতে না উদ্ভিদে? সার দেওয়া হয় অবশ্যই উদ্ভিদে। তাহলে শ্বেতসার কিসে কিসে সঞ্চিত থাকবে? উদ্ভিদে। এটা কিন্তু এমসিকিউ তে আসে, ঠিক আছে? এটা টেকনিক। সার দেওয়া হয় উদ্ভিদ, তাহলে শ্বেতসার বা স্টার্চ কিসে সঞ্চিত থাকে ভাইয়া? আপুরা কোথায় থাকে বলতো? উদ্ভিদে সঞ্চিত থাকে। এবারে দেখো ডিএনএ এর গঠন। ডিএনএ এর গঠনে আমরা পাইছিলাম না পেন্টোজ সুগার পাইছিলাম, মনে আছে? ওই পেন্টোজ সুগারের আরেকটা নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, তার মানে ওরা হচ্ছে ডিএনএ। তারপরে আরএনএ এর ভিতরেও আমরা পেন্টোজ একটা সুগার পাই বা রাইবোজ সুগার পাই। তাহলে ডিএনএ আরএনএ এর গঠনেও কি কার্বোহাইড্রেট কাজ করে? আর এরপরের পয়েন্ট দুইটা তোমরা নিজেরা পড়লেই পারবা, খুবই ইজি, ঠিক আছে? তাহলে কার্বোহাইড্রেটের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে, 100% ইম্পর্টেন্ট। এবারে আসো কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। স্বাদের উপর ভিত্তি করে এবং হচ্ছে কার্বোহাইড্রেটকে শ্রেণীবিভাগ আমি অলরেডি বলেছি। কিছু কিছু কার্বোহাইড্রেট আছে মিষ্টি, ওগুলো হচ্ছে সুগার, যেমন কিনা গ্লুকোজ, যেমন কিনা ফ্রুক্টোজ, যেমন কিনা সুক্রোজ। ঠিক আছে, সুক্রোজ কি বলতো? অলরেডি বলছি, সুক্রোজ কি? এক ধরনের চিনি। সুক্রোজ হচ্ছে চিনি, তা তো মিষ্টি হবেই। গ্লুকোজ আমরা সবাই খাইছি। ফ্রুক্টোজ কোথায় পাও? ফ্রুক্টোজ, তাই না? ফ্রুক্টোজ পাওয়া যায় হচ্ছে পাকা ফলে। আমরা একটু পরে আবার আসবো, তারপরেও যাতে বারবার মনে রাখা যায় তাই। আমে পাও, পাকা আমে। ঠিক আছে, ফ্রুক্টোজ মূলত পাওয়া যায় পাকা ফলে। তাহলে পাকা ফল কেমন? মিষ্টি। কেমন? এখন দেখো নন সুগার, স্বাদে যারা মিষ্টি নয়, অলরেডি আমরা বলছি উদ্ভিদের খোসা, ঘাস, এগুলো কিন্তু মিষ্টি না, ঠিক আছে? সেলুলোজ। তারপরে আলু, আলু মিষ্টি? আলু কি উদ্ভিদ না? আমি বলছি উদ্ভিদের সঞ্চিত পদার্থ, এক ধরনের কার্বোহাইড্রেট থাকে আলু। আলু কিন্তু মিষ্টি না। তাহলে স্টার্চ কিসে থাকে? আলুতে থাকে, এটা মিষ্টি না, এটা কি? নন সুগার। আরটা থাকে ভাইয়া গ্লাইকোজেন। গ্লাইকোজেন থাকে কোথায় বলতো? প্রাণীতে। তাহলে কিছু কিছু সঞ্চিত পদার্থ আছে উদ্ভিদের কার্বোহাইড্রেট, যেগুলো হচ্ছে স্টার্চ। স্টার্চের বাংলা আমি বলছি শ্বেত সার। সার উদ্ভিদে দেওয়া হয়, তাই স্টার্চ কিসে থাকে? উদ্ভিদে। উদ্ভিদে একটা হচ্ছে আলু। আর তাহলে বাকি কোনটা আছে সঞ্চিত পদার্থ? আমরা একটু পরে পড়াবো, গ্লাইকোজেন। গ্লাইকোজেন কোথায় পাবো আমরা? প্রাণী দেহে পাবো। কোথায় পাবো আমরা একটু পরে জানবো। তাহলে স্টার্চ, সেলুলোজ আর গ্লাইকোজেন হচ্ছে মিষ্টি না, আর গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ মিষ্টি। ওকে, এবারে আসো কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। ভাইয়া এই জায়গাটা হচ্ছে কম্পিটিটিভ এর এমসিকিউ, তোমাদের এইচএসসি এর এমসিকিউর জন্য হচ্ছে। আগের স্লাইড গুলো যদি 100% ইম্পর্টেন্ট হয়, এই স্লাইডটা হচ্ছে 1000% ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু পড়তে হবে যে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ কিভাবে। দেখো তো, গঠন অণুর ভিত্তিতে আমরা কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ করতে পারি। তার মানে আমরা জানি কার্বোহাইড্রেট গঠিত হয় অনেকগুলো সরল অণু দিয়ে। কি অণু দিয়ে গঠিত হয় বলতো? কার্বোহাইড্রেট গঠিত হয় অনেকগুলো সরল অণু দিয়ে, ঠিক আছে? এই গঠন অণু বা কি, অনেকগুলো সরল অণু দিয়ে। এই সরল অণু কয়টা, নাম্বার কয়টা, এই সরল অণুর নাম্বার কয়টা, এটার উপর চিন্তা করে আমরা কার্বোহাইড্রেটের ভাগ করতে পারি, ঠিক আছে? তাহলে একটা জিনিস চিন্তা করতে পারো, কার্বোহাইড্রেটের মনে করো যে একটা সরল অণু আমরা সব সময় চিন্তা করি, যদি কার্বোহাইড্রেটের সরল অণু থাকে একটা, কয়টা? কার্বোহাইড্রেট ভাঙলে যদি মাত্র আমরা একটা সরল অণু পাই, ওটার নাম হচ্ছে মনোস্যাকারাইড। মনো মানে কি দেখো তো? এক। একটা সরল অণু পাইলে আমরা ওটাকে বলি হচ্ছে মনোস্যাকারাইড। সব থেকে বেস্ট উদাহরণ হচ্ছে গ্লুকোজ। কি বলো? গ্লুকোজ হচ্ছে সরল অণু বা মনোস্যাকারাইডের সব থেকে বেশি ইম্পর্টেন্ট উদাহরণ। গ্লুকোজে আমরা জানি 6টা কার্বন থাকে। কয়টা কার্বন থাকে? 6টা কার্বন থাকে। আমি কিন্তু মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো কিন্তু কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে করা হয় না। এটা হচ্ছে কয়টা সরল অণু থাকে, ভাঙলে কয়টা সিম্পল অণু পাওয়া যাবে। এবং সরল অণু কি? যে সমস্ত অণুকে ভাঙলে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাবে। তাহলে দেখো গ্লুকোজ একটা সরল অণু। এটা কেন সরল অণু? এটাকে যদি ভাঙা হয় তাহলে আমরা কার্বন পাবো, হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো, আলাদা আলাদা ভাবে। কার্বোহাইড্রেট কি পাবো? পাবো না। তাহলে কার্বোহাইড্রেটের সেই সরল অণু হচ্ছে কার্বোহাইড্রেটের সেই সরল অণু যেটা ভাঙলে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য থাকবে না। কেমন? তাহলে মনোস্যাকারাইড ভাঙলে আমরা কি পাই?
একটা সরল অণু পাই। মনোস্যাকারাইড ভাঙলে আমরা কি পাই? আমরা একটা সরল অণু পাই। কি পাই? একটা সরল অণু পাই। সব থেকে আলোচিত সরল অণু কোনটা? গ্লুকোজ। ঠিক আছে, এবার আসো মনো পড়বো আর পলি পড়বো, তাহলে ভিতরে দুইটা ইজি হয়ে যাবে। পলি মানে কি জানো? যখন আমরা 10-এর বেশি সরল অণু পাই। তাহলে যে কার্বোহাইড্রেট ভাঙলে আমরা 10টার বেশি সরল অণু পাই, ওগুলো হচ্ছে তোমার হচ্ছে পলিস্যাকারাইড। ঠিক আছে, ওগুলো কি? পলিস্যাকারাইড। তারপর কি 10টার বেশি মনোস্যাকারাইড, মানে অনেকগুলো মনোস্যাকারাইড। উদাহরণগুলো একদম মাথায় রাখো: স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। হ্যাঁ, যে তিনটা বললাম, এই তিনটা কি বলতো? নন সুগার কার্বোহাইড্রেট। একটু আগে পড়ায় এসেছেন, এরা কিন্তু স্বাদে মিষ্টি না। স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, এগুলো কি বলো? পলিস্যাকারাইড, যাদের ভিতরে সরল অণু আছে 10টার বেশি। এখান থেকেও কিন্তু এমসিকিউ মাস্ট আসে, ঢাকা ভার্সিটিতে আসে। ঠিক আছে, এবারে আসো, তাহলে আমরা একটা বললাম, একটা যদি সরল অণু থাকে, একটা যদি সরল অণু থাকে তাহলে এটা মনোস্যাকারাইড। যদি 10টার বেশি সরল অণু থাকে তাহলে ওটা কি? পলিস্যাকারাইড। তাহলে ভাইয়া একটা বললেন, 10-এর বেশি বললেন, তাহলে 2 থেকে 10 কি দোষ করলো? কোনো দোষ করে নাই। এই যে দেখো 2-এ চলে আসছি। যদি 2টা মনোস্যাকারাইড পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। 2 মানে ডাই। ডাইস্যাকারাইডের উদাহরণ এই তিনটা মাস্ট পরীক্ষায় আসবেই। আমি যতটুক দাগাই দেই শুধুমাত্র ততটুক পড়বা। ঠিক আছে, ডাইস্যাকারাইডের এই তিনটা উদাহরণ: মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। এটা মনে রাখার একটা উপায় আছে, সেটা হচ্ছে শুভ্র, লম্বা ও মোটা। তাহলে শুভ্রতে কি হলো দেখো তো? সুক্রোজ, লম্বাতে হইলো ল্যাকটোজ, আর মোটাতে কি হইলো? মল্টোজ। আমি কিন্তু লিখে দিলাম স্লাইডে, এই স্লাইডটা তোমরা অবশ্যই কালেক্ট করবা। ঠিক আছে, তাহলে কি ডাইস্যাকারাইড কি কি পাইলাম আমরা? মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এগুলো আসে। মনে রাখার উপায় কি? টেকনিকটা জানো: শুভ্র, লম্বা ও মোটা। আমি আবার বলতেছি, শুভ্র, লম্বা ও মোটা। শুভ্রতে কি? এগুলো হচ্ছে ডাইস্যাকারাইডের কবিতা, ডাইস্যাকারাইডের উদাহরণ মনে রাখার কবিতা। তাহলে শুভ্রতে কি হবে? সুক্রোজ, লম্বাতে হবে ল্যাকটোজ, আর মোটাতে হবে মল্টোজ। ঠিক আছে, আরেকটা আছে সেলোবায়োস। তাহলে শুভ্র স দিয়ে সুক্রোজ, সেলোবায়োস মনে রাখতে পারো। এবার আসো অলিগোস্যাকারাইড। আমরা যদি 10টার বেশি থাকে আমরা বলছি পলিস্যাকারাইড, আর 3টা থেকে 10টা থাকলে, আমরা যদি সরল অণু বা মনোস্যাকারাইড 3টা থেকে 10টা থাকে, তাহলে আমরা ওকে বলবো হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের সব থেকে ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে র্যাফিনোজ। আমরা সামনে আরো জানবো। ঠিক আছে, তাহলে এই স্লাইডটা তোমরা আরো 2 থেকে 3 সেকেন্ড দেখো। আবার বলি, মনোস্যাকারাইডে কয়টা থাকবে? একটা মাত্র সরল অণু। কয়টা? একটা সরল অণু। ডাইস্যাকারাইডে থাকবে 2টা সরল অণু। অলিগোস্যাকারাইডে থাকবে 3 থেকে 10টা সরল অণু। আর পলিস্যাকারাইডে থাকবে 10-এর অধিক সরল অণু। আর উদাহরণগুলোও কিন্তু মুখস্থ করানো হইলো। ঠিক আছে, ওকে। এবারে আসো মনোস্যাকারাইড। এতক্ষণ বললাম মনোস্যাকারাইডের উদাহরণগুলো, এখানে যে কয়টা আছে অ্যাজ এ হোল মনে রাখতে হবে। অলরেডি আমরা সব থেকে ইম্পর্টেন্ট মনোস্যাকারাইড কি বলছি বলতো? গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ। এবারে দেখো মনোস্যাকারাইডের কার্বনের সংখ্যা 3 থেকে 10টা। এই জায়গায় তোমরা প্যাচ লাগো। মনোস্যাকারাইডে সরল অণু কয়টা বলতো? মনোস্যাকারাইডে সরল অণু হচ্ছে একটা, আর সেই সরল অণুর ভিতরে কার্বন থাকতে পারে 3 থেকে 10টা। এমন না, অলিগোস্যাকারাইডে সরল অণু থাকে হচ্ছে 3 থেকে 10টা, আর মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা থাকতে পারে, এখানে কিন্তু সরল অণু বলি নাই, মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা থাকতে পারে ভাইয়া 3 থেকে 10টা। এটা মনে রাখতে হবে। যেমন দেখো গ্লুকোজে কয়টা কার্বন আছে দেখো তো? গ্লুকোজে 6টা কার্বন আছে। ঠিক আছে, এখান থেকে কোনটায় কয়টা কার্বন আছে এটা বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে তোমাদের জাস্ট বললাম যে গ্লুকোজে 6টা কার্বন আছে, এটা মনে রাখতে হবে। তারপরে ফ্রুক্টোজেও 6টা কার্বন আছে, এটাও মনে রাখতে হবে। বাদ বাকিগুলো অ্যাজ এ হোল মনোস্যাকারাইডের উদাহরণ মনে রাখবা। আমি যে কয়টা দাগাই দিই এই কয়টা ইম্পর্টেন্ট। রাইবোজ একটা মনোস্যাকারাইড। রাইবোজ আমরা সবাই জানি কিসের? ডিঅক্সিরাইবোজ। আর রাইবোজ কিসের? ডিএনএ আরএনএ এর উপাদান। ডিএনএ এর উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোজ, এবং আরএনএ এর উপাদান হচ্ছে, আরএনএ এর উপাদান কি বলো? রাইবোজ। এবং আমরা জানি ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজে কি থাকে বলতো? পেন্টোজ সুগার থাকে। পেন্টোজ কি? একটা মনোস্যাকারাইড, যেটার ভিতর কার্বন কয়টা থাকে? 5টা থাকে। আর গ্লুকোজকে হেক্সোজ কেন বলি বলতো? এর ভিতরে 6টা কার্বন থাকে। এই দুইটাই বেশি আসে, যে রাইবোজ ডিঅক্সিরাইবোজে কয়টা কার্বন থাকে? 5টা। আর গ্লুকোজে ফ্রুক্টোজে কয়টা কার্বন থাকে দেখো তো ভাইয়া? 6টা। এবং এরা কি? মনোস্যাকারাইড। এবং মনোস্যাকারাইডে 3 থেকে 10টার মতো কার্বন থাকতে পারে। কয়টা? 3 থেকে 10টা কার্বন থাকতে পারে। এবার সরল অণু কয়টা থাকবে? সরল অণু থাকবে ভাইয়া একটা। সরল অণু কয়টা থাকবে? একটা। আমি বারবার বলতেছি মনোস্যাকারাইডে সরল অণু থাকবে একটা, বাট ওই সরল অণুর ভিতরে কার্বন থাকতে পারে 3 থেকে 10টা। যেমন আমি আবার লিখে দেখাচ্ছি, গ্লুকোজ। গ্লুকোজের ভিতরে কি বলতো? এটা একটা সরল অণু, এটা ভাঙলে আর কার্বোহাইড্রেটের গুণাবলী থাকবে না, তাই। এবং এই সরল অণুর ভিতরে আমরা কার্বন কয়টা পাইছি দেখো তো? 6টা পাইছি। ঠিক আছে, ওকে।
এরপরে যাই, মনোস্যাকারাইড গুলোর ভিতরে গ্লুকোজ। গ্লুকোজকে বলা হয় হচ্ছে আঙ্গুরের শর্করা। কি বলা হয় দেখো তো? আঙ্গুরের শর্করা। আমরা গ্লুকোজ পড়ার আগে পড়বো হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজ পড়ার আগে কি পড়বো? ফ্রুক্টোজ। দেখো তো, ফ্রুক্টোজকে আমি কি বলছিলাম বলো তো? ফ্রুক্টোজ কোথায় থাকে? পাকা মিষ্টি ফলে। মনে আছে? একদম ফার্স্টেই বলছিলাম, কারণ এটা এখান থেকে অবজেক্টিভ মাস্ট আসে। পাকা মিষ্টি ফলে কি থাকে? ফ্রুক্টোজ থাকে। এমসিকিউ মাস্ট, ঠিক আছে? মাস্ট। পাকা মিষ্টি ফলে কি থাকে? ফ্রুক্টোজ থাকে। মধুতে ফ্রুক্টোজ থাকে, ঠিক আছে? এবারে আসো, তোমাদের জন্য একটা মজার জিনিস আমি একটু পরে বলবো, তার আগে ফ্রুক্টোজটা পড়ানোর আগে গ্লুকোজ। তাহলে পাকা ফলে থাকে হচ্ছে ফ্রুক্টোজ, কিন্তু এমন একটা ফল আছে যেটার ভিতরে ফ্রুক্টোজ থাকে না, যেটার ভিতরে থাকে গ্লুকোজ। একমাত্র ফল যেটার ভিতরে গ্লুকোজ থাকে, ঠিক আছে? সেই ফলটার নাম হচ্ছে আঙ্গুর। এই যে দেখো, এখানে আমরা গ্রেপস, কত সুন্দর মতো একটা গ্রেপস এর ছবি দিছি, দেখো তো, লাল আঙ্গুর, তাই না? সবাই পছন্দ করো। তাহলে আঙ্গুরের ভিতরে কি থাকে বলো তো? গ্লুকোজ। এটা যাতে তোমাদের মনে গেঁথে যায়, এই জন্য একটা আমার জীবনের একটা খুব মজার ঘটনা বলবো, ঠিক আছে? তোমরা শোনার চেষ্টা করো, হ্যাঁ, খুব মজা পাবা ঘটনায়। সেটা হচ্ছে, আমি একদিন মেডিসিনে ডিউটি করতেছি বিকালবেলা, মেডিসিনে বিকালবেলা ডিউটি করতেছি। তখন হচ্ছে গিয়ে একটা ছেলে ভর্তি, ওর হচ্ছে 4টা থেকে 5টা গার্লফ্রেন্ড ছিল। তো গার্লফ্রেন্ডদের সাথে ঝগড়া করে সে হচ্ছে মোটামুটি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, মেডিসিন ওয়ার্ডে সে ভর্তি হয়েছে। ওকে, ভর্তি হয়েছে, খুব ভালো। তারপরে হচ্ছে সকালবেলা ভর্তি হয়েছে। সকালে আমি ছিলাম না, ইভিনিং এ ছিলাম, ইভিনিং ডিউটি ছিল। ইভিনিং ডিউটিতে আমি করছি কি, আস্তে করে ফলো আপ দিয়ে এসে বসলাম, রুমে বসলাম, ডক্টরস রুমে। এখন হঠাৎ প্রথমে একটা মেয়ে আসলো, মেয়ের হাতে কি যেন আঙ্গুর। আইসা ওই রোগীর নাম বলে বলতেছে, ডক্টর আমি ওই রোগীকে একটু দেখতে যাবো। আমি বলি আচ্ছা ঠিক আছে যান। গেল। তারপরে 10 মিনিট পরে আরেকটা মেয়ে আসছে, তার হাতেও কি বলতো? আঙ্গুর। ঠিক আছে। বলি, ভাইয়া আমি একটু, ডক্টর আমি একটু ওই মানে ওই রোগীকে দেখতে যাব। আচ্ছা খুব ভালো। এরকম করে 4 জন আসলো, 4-5 জন আসলো। আমি পুরো থতমত খেয়ে গেছি যে 4-5টা মেয়ে আসলো, কি হইলো, একই রোগী দেখতে, এবং সবার হাতে আঙ্গুর। পরে গেলাম, পরে যাওয়ার পর বুঝলাম যে ওই 5টাই ছিল ওর গার্লফ্রেন্ড, ঠিক আছে, যে 5টার সাথে ঝগড়া করে হচ্ছে ওর নামকে অসুস্থ হয়ে পড়ছে। বুঝছো তাহলে কি অবস্থা? এবং তারা আঙ্গুর কেন আনছে বলতো? বয়ফ্রেন্ড অসুস্থ হয়ে গেছে। আমরা জানি গ্লুকোজ কি করে বলতো? শোষণ করে। এই গ্লুকোজ কি করে? শোষণ করে, আমরা বলছিলাম। এই যে দেখো, বলছিলাম গ্লুকোজ কি করে দেখো তো? শ্বসনে শক্তি উৎপন্ন করে। এখন বয়ফ্রেন্ডটা কি হয়েছে? অসুস্থ হয়ে গেছে না? বয়ফ্রেন্ডটা যেহেতু অসুস্থ হয়েছে, তাহলে গার্লফ্রেন্ডের দায়িত্ব কি? ঠিক আছে, আঙ্গুর নিয়ে আসা। কেন আঙ্গুর আনছে বলতো? আঙ্গুরের ভিতর কি আছে? গ্লুকোজ আছে। তাই গ্লুকোজকে কি বলে বলতো? গ্রেপ সুগার বলে। তাই গ্লুকোজকে কি বলে? গ্রেপ সুগার। বারবার পরীক্ষায় আসে একটা কোশ্চেন, ডিউতে আসছে, জেইউতে আসছে, এগ্রিভার্সিটিতে আসছে, মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে। এমন কোন জায়গা নাই যে জায়গাটা আসে নাই। এখন দেখো, কিছু আঙ্গুর আছে টক, এবং ভিটামিন সি জানি টক। এটা দিয়ে মনে রাখবা যে ভিটামিন সি তৈরিতেও গ্লুকোজ বা হচ্ছে আঙ্গুরের ভিতরে আমাদের ভিটামিন সি ও থাকে। ওকে, গ্লুকোজ তৈরিতে এটা ব্যবহৃত হয়। ওকে, মনে থাকে যেন। ওকে, এবারে আসো, আমরা ফ্রুক্টোজ নিয়ে একটু মজা করি, হ্যাঁ? ছেলেরা একদম, যারা বয়স আছো, খুব ভালো মতো শোনো। ফ্রুক্টোজ কোথায় আছে বলো তো? মিষ্টি ফল আর মধুতে। ঠিক আছে না? এটা হচ্ছে মিষ্টি ফল, পাকা মিষ্টি ফলে আছে। এবং ফ্রুক্টোজ থেকে আরেকটা লাইন তোমাদের ইম্পর্টেন্ট, এটা হচ্ছে শুক্রাণুর একমাত্র খাবার। শুক্রাণু ফ্রুক্টোজ ছাড়া বাঁচতে পারে না। শুক্রাণুর একমাত্র খাবার, ঠিক আছে? ছেলেরা কি একদম মানে, আমি জানি আটসাট হয়ে বসছো, তাই না? ওয়াও, তাই না? আজকে থেকে ফ্রুক্টোজ খাওয়া শুরু করবা। সব থেকে মজার কথা, আমি একবার হচ্ছে সায়েন্স ল্যাব না কোথায় যেন ক্লাস নিতেছিলাম ছেলেদের। ওখানে একটা ছেলে আমার জিজ্ঞেস করতেছিল, আমি যেই বলতেছিলাম যে ফ্রুক্টোজ হচ্ছে শুক্রাণুর একমাত্র খাবার, ভাইয়া ফ্রুক্টোজ কোথায় পাওয়া যায়? কোথায় কিনতে পাওয়া যায়? দোকানে কি গ্লুকোজের মতো পাওয়া যায়? আরে গাধা, দোকানে কেনার কি দরকার আছে? এখানে কি আছে দেখো, আমি তো অলরেডি বললাম পাকা মিষ্টি ফলে আছে। বেশি বেশি পাকা ফল খাবা। আর শুক্রাণুর একমাত্র খাবার ফ্রুক্টোজ, এটা কিন্তু জুওলজিতে তোমাদের এই লাইনটা আসবে, এবং এই লাইনটা বারবার বলার কারণ এটা এমসিকিউ তে আসে, ঠিক আছে? শুক্রাণুর একমাত্র খাবার হচ্ছে ফ্রুক্টোজ, ঠিক আছে? বারবার মনে রাখবে, যেটা হচ্ছে পাকা মিষ্টি ফলে খাবা। আজকে থেকে সব ছেলে পাকা মিষ্টি ফল খাওয়া শুরু করবে, আমি 100% শিওর। ঠিক আছে, খাও, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা একটু গ্লুকোজের প্রকারভেদ, এই স্লাইডটা আমি স্কিপ করতে চাচ্ছি। কারণ হচ্ছে তোমাদের অবজেক্টিভ এমসিকিউ তে স্ট্রাকচারের দরকার নেই, এবং সব থেকে মজার কথা, সিকিউর জন্য কোনো স্ট্রাকচার দরকার নেই। স্ট্রাকচার নিয়ে কোনো প্যানিক করবা না। স্ট্রাকচার নিয়ে নো প্যানিক। কোনো স্ট্রাকচার আজ পর্যন্ত আমি সিকিউ তে আসে নাই, আমি জীবনেও দেখি নাই, ঠিক আছে? আমি মেডিকেলে চান্স পাইছি, ভার্সিটিতে চান্স পাইছি, তারপরে হচ্ছে তোমার এইচএসসি তে মোটামুটি এ+ পাইছি, তাই না? এ+ তো পাইছি বায়োলজিতে। তো যাই হোক, বাট কখনো আমি স্ট্রাকচার দেখে নাই। তারপরেও তোমাদের বুঝাই দিব
একটা কয়েকটা জিনিস তোমরা বুঝতে চেষ্টা করো যে ভাইয়া ডি গ্লুকোজ কি, এল গ্লুকোজ কি। দেখো তো আমি প্রমাণ করব যে গ্লুকোজ কি। আমি ফার্স্টে পড়ছিলাম কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন। তাহলে দেখো এটা কি সিএইচও মূলক, এরা কি দেখো সিএইচও মূলক, তার মানে অ্যালডিহাইড মূলক আছে। এবং দেখো তো আমি বলছি পলিহাইড্রোক্সি মানে অনেকগুলো অ্যালকোহল মূলক আছে, একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ একের অধিক অ্যালকোহল মূলক আছে, ঠিক আছে। এবারে দেখো এদের 5 নাম্বার কার্বনটা একটু হিসাব যদি করি, প্রত্যেকটার ভিতরে 5 নাম্বার কার্বন আমরা হিসাব করি, ঠিক আছে। প্রত্যেকটা গ্লুকোজে 5 নাম্বার কার্বনে যে গ্লুকোজের অক্সিজেন হাইড্রোক্সিল আয়নটা ডান দিকে থাকে, ড দিয়ে মনে রাখবা, ডান দিকে, ডি ফর ডি, ডান ফর ডি, হ্যাঁ। আর 5 নাম্বার কার্বনে একটার আছে বাম দিকে, লেফট। তাহলে যেটা যে গ্লুকোজে 5 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল আয়নটা, হাইড্রোক্সিল গ্রুপ বা হাইড্রোক্সিল মূলকটা বাম দিকে থাকবে, লেফট, এল গ্লুকোজ। আর যেটাই হাইড্রোক্সিল মূলকটা ডান দিকে থাকবে সেটা হচ্ছে ডি গ্লুকোজ। তোমরা যারা স্ট্রাকচার শিখতে চাও শিখবা, আর যারা না শিখতে চাও শিখবা না। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি স্ট্রাকচার জীবনেও আসবে না, ওকে, ঠিক আছে। এবার আসো গ্লুকোজ হয়ে গেল, ফ্রুক্টোজ পড়লাম, এবার হচ্ছে ডাইস্যাকারাইড, তাই না। ডাইস্যাকারাইড কি আমি অলরেডি বলে ফেলছি, ডাইস্যাকারাইড হচ্ছে চিনি, তাই না। সুক্রোজ চিনি, আমি কিন্তু অলরেডি লিখে দিছিলাম পিছনের স্লাইড গুলোতে, চিনি। আর শুভ্র, লম্বা ও মোটা, তাহলে শুভ্রতে কি সুক্রোজ, লম্বাতে কি ল্যাকটোজ, আর মোটাতে কি মল্টোজ। আর লিখতেছি না, আগের স্লাইডে লিখে দিছি। তাহলে চিনি আমরা জানি এর বৈশিষ্ট্য পড়বো না, পানিতে দ্রবণীয়। তারপর কি, এরা কি করে, জৈব রাসায়নিক পদার্থ, গ্লুকোজ সুক্রোজ, এগুলো জাস্ট পড়ে নিবা। আর চিনি পাওয়া যায় কোত্থেকে বলতো, আখ থেকে পাওয়া যায়, তাই চিনিকে বা সুক্রোজকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার ইক্ষু চিনি, ডাইস্যাকারাইড গুলোকে বলা হয় ইক্ষু চিনি, ঠিক আছে। আর এরা কি মধুর প্রধান কাঁচামাল, পাতায় প্রস্তুতকৃত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এই জায়গায় একটা কোশ্চেন আসে, বলতো সালোক সংশ্লেষণের ফলে উৎপন্ন হয় কোন কার্বোহাইড্রেট, গ্লুকোজ, তাই না। শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন হয় সালোক সংশ্লেষণের ফলে। কিন্তু পাতায় প্রস্তুতকৃত যে কার্বোহাইড্রেটটা যখন পরিবহন হবে, বিভিন্ন অঙ্গে যখন প্রবাহিত হবে, তখন ওরা সুক্রোজ হিসেবে প্রবাহিত হবে। আমি কিন্তু এটা লিখে দিলাম, এটা এমসিকিউতে বারবার আসে, এবং এটা হচ্ছে তোমরা বারবার ভুল করো। কারণ তোমরা জানো যে পাতায় প্রস্তুত হয় গ্লুকোজ, হ্যাঁ, তোমরা উত্তর গ্লুকোজ দিয়ে দাও, যে গ্লুকোজ হচ্ছে প্রবাহিত হয় না, বারবার ভুল করো। গ্লুকোজ হচ্ছে পাতায় তৈরি হয়, কিসের ফলে তৈরি হয়, সালোক সংশ্লেষণে। আমার কথাগুলোও কিন্তু শুনতে হবে, সব তো লেখা সম্ভব না, তাই না। গ্লুকোজ হচ্ছে সালোক সংশ্লেষণের ফলে তৈরি হয়। আর ওই গ্লুকোজটা যখন সারা উদ্ভিদের দেহে প্রবাহিত হবে, কি হিসেবে প্রবাহিত হবে বলতো, সুক্রোজ হিসেবে প্রবাহিত হবে। এটা বারবার পরীক্ষায় আসে এবং তোমরা বারবার ভুল করো, তা আমি বলে দিলাম যাতে আর ভুল না করো, ঠিক আছে, ওকে। এবার আসো, এই আপেক্ষিক মিষ্টতাটা মনে রাখতে হবে, ঠিক আছে। কোনটা বেশি মিষ্টি, আর ডাইস্যাকারাইড মাত্রই আমি বলছি মিষ্টি, সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ এগুলো সবই মিষ্টি। তাহলে কোনটার মিষ্টি বেশি, কোনটার মিষ্টি কম, এটা মনে রাখতে হবে। দেখো এই দুইটা বেশি মনে রাখতে হবে, একটা হচ্ছে চিনি মানে সুক্রোজ, আর একটা হচ্ছে স্যাকারিন। বলতো চিনি আর স্যাকারিনের ভিতর কোনটা বেশি মিষ্টি। আমরা নর্মালি মনে করি যে চিনি মিষ্টি, কারণ চিনি সবসময় খাই, না, স্যাকারিন বেশি মিষ্টি। স্যাকারিনের একটা উদাহরণ জানো কি বলতো, স্যাকারিনের একটা উদাহরণ বলি, বলতো কি, জিরো ক্যাল, হ্যাঁ। আগে বিপাশা বসু অ্যাড দিত, বিপাশা বসুকে তো চিনো তোমরা, ছেলেরাও চিনো মেয়েরা চিনো না, খুব সুন্দর ফিটনেস তার, তাই না, খুব ফিট একটা মেয়ে, মেয়ে অথবা মহিলা কিছু একটা হবে, যাই হোক। তো সে ফিট কিভাবে থাকে দেখো তো, চিনির বদলে স্যাকারিন খায়। এবং সে কি, সে যখন অ্যাডটা দিত দেখা যাইতো যে 1 গ্লাস জুসের ভিতরে যেখানে আমরা 2 চামচ চিনি দেই, সে কি করতো, একটা ট্যাবলেট জিরো ক্যাল বা স্যাকারিন দিয়ে দিত, তাই না। তার মানে কি, কেন, একটা ট্যাবলেটেই কাজ হয়ে যাচ্ছে, তার মানে কি স্যাকারিন অনেক মিষ্টি, ঠিক আছে, দেখছো, প্রায় 500, এর আপেক্ষিক মিষ্টতা প্রায় 500। আর চিনি বা সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা হচ্ছে 100, ঠিক আছে। এই দুইটাই বেশি আসে, আর বাকিগুলো যদি মনে রাখতে চাও পড়বা, না মনে রাখতে গেলে কোনো অসুবিধা নাই, ওকে। এবারে পোল 1 চলে আসছে, দেখি তো তোমরা পারো নাকি। গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কত, তোমাদের সময় হচ্ছে 30 সেকেন্ড। তাহলে ভাইয়া পোলটা লঞ্চ করে দেন, ওদের হাতে সময় আছে 30 সেকেন্ড, ওকে। এটা সবাই পারবা তোমরা। কোশ্চেনটা দেখে আনসার করবা কিন্তু, ঠিক আছে, হ্যাঁ, মনের মাধুরী মিশিয়ে আনসার করবা না। 30 সেকেন্ড সময় পাবা ভাইয়া, 30 সেকেন্ডের বেশি টাইম দিবেন না ওদেরকে, কারণ পোল আজকে 7টা, অনেকগুলো পোলস, আর স্লাইড অনেকগুলো, পোলে বেশি টাইম কিল করলে ই হয়ে যাবে।
ভেরি গুড, তোমরা 96% সঠিক উত্তর দিছো, সেটা হচ্ছে 6টা, তাই না? এটা নিয়ে আর বেশি আলোচনা করবো না, অলরেডি তোমাদের বলে ফেলছি। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড থেকে ভাইয়া আমি বলছিলাম যে 3 থেকে 10টা সরল অণু পাবো। কি 3 থেকে 10টা সরল অণু বা মনোস্যাকারাইড, মানে সরল অণুই মানে মনোস্যাকারাইড, তাই না? উদাহরণগুলো লাগবে। র্যাফিনোসটা পরীক্ষায় বারবার আসে, ভার্বাকোসটাও বারবার আসে, স্ট্যাকিওস এবার নতুন বইতে অ্যাড করছে। নতুন বইতে যেটা অ্যাড করে ওটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তাই আমি নতুন বইয়ের চারপাশে এমসিকিউ দিয়ে দিলাম, মানে নতুন বইতে যেটা আসছে স্ট্যাকিওস, এগুলো কি অলিগোস্যাকারাইডের উদাহরণ, এই দুটো মনে রাখবা, ঠিক আছে? আর কিছু এখান থেকে মনে রাখার দরকার নাই। ওকে, দেখাইলাম। এবারে আসো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড ভাইয়া কি বলছিল মনে আছে? এদের কয়টা থাকবে সরল অণু? কয়টা থাকবে? 10-এর বেশি সরল অণু। কি থাকবে? 10-এর বেশি সরল অণু থাকবে। এখন 10-এর বেশি সরল অণু মানে কি বলতো? সেটা 11টা হতে পারে, সেটা 12টাও হতে পারে, সেটা 1000টাও হতে পারে, সেটা 1,00,000ও হতে পারে, সেটা 3,000ও হতে পারে, সেটা 1200 হতে পারে, ঠিক আছে? তাহলে যদি কিনা 10-এর বেশি সরল অণু নিয়ে যে কার্বোহাইড্রেট গঠিত হয়, ওটা কি বলো? সেটা হচ্ছে পলিস্যাকারাইড। ওকে, পলিস্যাকারাইড অলরেডি আমরা বলে ফেলছি এরা মিষ্টি না। এই সেলুলোজ মিষ্টি না, স্টার্চ আলুর ভিতর থাকে, মিষ্টি না। গ্লাইকোজেন এটা থাকে প্রাণীতে, কোথায় থাকে? লিভার, যকৃতে থাকে, আর হচ্ছে গিয়ে তোমার মাংসে থাকে। এই যকৃত আর মাংস খায় কখনো মিষ্টি পাইছো? পাও নাই। আর এরা কেউই পানিতে, ম্যাক্সিমামই পানিতে অদ্রবণীয়, মিষ্টি না, এটা মনে রাখবা। এবারে আসো পলিস্যাকারাইডের প্রকারভেদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো, যা যা বলবো শুনবা। একটা হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইড। কেন গাঠনিক বলছি বলতো? এগুলো হচ্ছে উদ্ভিদ দেহের গঠন তৈরি করে। সেলুলোজ কিসের গঠন তৈরি করে? আমি আবার বলতেছি, সেলুলোজ কিসের গঠন তৈরি করে? সেল ওয়াল, কোষ প্রাচীরের গঠন তৈরি করে। কাইটিন কিসের গঠন তৈরি করে বলতো? ছত্রাকের সেল ওয়ালের গঠন তৈরি করে। আগের ক্লাসে পড়াইছিল না? ছত্রাকের সেল ওয়ালের গঠন তৈরি করে কে? কাইটিন। তাহলে এরা কি বলতো? সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, এগুলো কি? গাঠনিক পলিস্যাকারাইড। আর সঞ্চিত পলিস্যাকারাইড কি? যেগুলো হচ্ছে মাস হিসেবে থাকে, একটা দলা হিসেবে থাকে। এখন আলু কি একটা দলা হিসেবে থাকে না? এর ভিতরে কি বলো? আলু একটা দলা হিসেবে থাকে। তাহলে কি আলুর ভিতরে আমি বারবার বলতেছি কি থাকে? স্টার্চ থাকে। তাহলে এরা কি সঞ্চিত? গ্লাইকোজেন লিভারে থাকে। লিভার কি একটা মন্ড হিসেবে থাকে না? একটা দলা হিসেবে থাকে না? দলা মানে কি জানো? একটা মাস। এই মাসের বাংলা তো দলা, তাই না? মন্ড। হ্যাঁ, আমরা বলি না যে দলাইয়া পাকায়া, ওইটা। তাহলে যেগুলো হচ্ছে দলাইয়া পাকায়া বা মন্ড হিসেবে থাকে, ওগুলো হচ্ছে সঞ্চিত পলিস্যাকারাইড। সেটা কি উদাহরণ? স্টার্চ আর গ্লাইকোজেন। স্টার্চ গ্লাইকোজেন কোথায় থাকে আমরা পরের স্লাইডে আলোচনা করব। ওকে, স্টার্চ। স্টার্চ থেকে ফার্স্টে আমাদের জানতে হবে স্টার্চের বাংলা কি, দেখো তো? শ্বেতসার। তাহলে শ্বেতসার, সার, সার কোথায় দেই? আমি অলরেডি বলছি, সার কোথায় দেই আমরা? উদ্ভিদে দেই। সার দেই উদ্ভিদে। সার কোথায় দেই? উদ্ভিদে দেই। তাহলে শ্বেতসার কোথায় থাকবে বলতো? উদ্ভিদে সঞ্চিত থাকবে। শ্বেতসার কোথায় সঞ্চিত থাকবে? উদ্ভিদে সঞ্চিত থাকবে, ঠিক আছে? তাহলে আরেকটা সঞ্চিত পদার্থ আমরা কি পাইছিলাম বলতো? সেলুলোজ। সেলুলোজ না তো কি? গ্লাইকোজেন। তাহলে সঞ্চিত পদার্থ কি পাইছিলাম? একটা হচ্ছে স্টার্চ, আর একটা হচ্ছে গ্লাইকোজেন। তাহলে একটা যদি উদ্ভিদে, যেটাই শ্বেতসার, স্টার্চের বাংলা হচ্ছে শ্বেতসার, সার হচ্ছে উদ্ভিদে দেওয়া হয়, টেকনিক শিখাই দিলাম। তাই শ্বেতসার হচ্ছে বা স্টার্চ হচ্ছে উদ্ভিদে সঞ্চিত থাকবে, এবং গ্লাইকোজেন বাদ বাকি যেটা থাকবে এটা কিসে সঞ্চিত থাকবে বলতো? প্রাণীতে সঞ্চিত থাকবে। কিসে সঞ্চিত থাকবে? প্রাণীতে সঞ্চিত থাকবে। অলরেডি দেখো মাংসের ছবি আছে। তাহলে কিসে কিসে সঞ্চিত থাকবে? মাংসে সঞ্চিত থাকবে, অথবা যকৃতে সঞ্চিত থাকবে। যকৃতের আরেকটা নাম আছে কলিজা, আরেকটা নাম আছে কি বলতো? লিভার। তাহলে গ্লাইকোজেন হচ্ছে প্রাণীতে মাংস অথবা লিভারে সঞ্চিত থাকে। আর শ্বেতসার বা স্টার্চ কোথায় সঞ্চিত থাকে দেখেন তো ভাইয়েরা? স্টার্চ সঞ্চিত থাকে হচ্ছে গিয়ে তোমার আলুতে। কোথায় দেখো? আমি দেখতেছি গোল আলুতে, ঠিক আছে? গোল আলুতে। চালেও সঞ্চিত থাকতে পারে, ঠিক আছে? আর এরা কি বলতো? পলিস্যাকারাইড। এখানে অবশ্যই 10-এর বেশি সরল অণু থাকবে। কয়টা সরল অণু থাকবে দেখো? সেটা আমরা পড়বো। তার আগে আমরা পড়বো স্টার্চ ভাঙলে কি কি পাই। স্টার্চ ভাঙলে আমরা দুইটা উপাদান পাই, একটা হচ্ছে অ্যামাইলোজ, একটা অ্যামাইলোপেকটিন। স্টার্চ ভাঙলে কি কি পাই? অ্যামাইলোজ পাই এবং অ্যামাইলোপেকটিন পাই। এটা কিন্তু এমসিকিউ তে আসে যে কোনটা ভাঙলে অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন পাই। সেটা হচ্ছে স্টার্চ ভাঙলে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন পাই। এখন এখানে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন মিলিত হয়ে যেহেতু স্টার্চ, এরা 10-এর বেশি সরল অণু দিয়ে গঠিত। এবং সরল অণুগুলো কি বলতো? সরল অণুগুলো হচ্ছে আলফা গ্লুকোজ। কি গ্লুকোজ? আলফা গ্লুকোজ, ঠিক আছে? সরল অণুগুলো কি? আলফা গ্লুকোজ, ঠিক আছে? এটা মনে রাখবা। আলফা গ্লুকোজ কি? যে গ্লুকোজের কার্যকরী মূলকটায়, যে গ্লুকোজে একটা কার্বন আছে যেটার ভিতরে এদের কার্যকরী মূলক যুক্ত। যেমন কার্যকরী মূলক কি বলো? এই
পলিস্যাকারাইডের কার্যকরী মূলক কি কি বললাম মনে আছে? পলিস্যাকারাইডের কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইড, তাই না? বা কার্বোহাইড্রেটের কার্যকরী মূলক কি? অ্যালডিহাইড থাকবে অথবা কিটোন থাকবে, ঠিক আছে? তাহলে এরা কি? এদের ভিতর থাকে হচ্ছে অ্যালডিহাইড। কি থাকে এদের ভিতরে? অ্যালডিহাইড। সেই অ্যালডিহাইডটা থাকবে হচ্ছে আলফা কার্বনে। অ্যালডিহাইড কোন কার্বনে থাকবে? আলফা কার্বনে থাকবে, সেই জন্য এদেরকে বলা হয় আলফা গ্লুকোজ। বাট এটা মনে রাখা বেশি ইম্পর্টেন্ট যে শ্বেতসার কোন গ্লুকোজ দিয়ে গঠিত হয়। এটা কি গ্লুকোজ দিয়ে গঠিত হয় দেখো তো? আলফা গ্লুকোজ দিয়ে হচ্ছে শ্বেতসার গঠিত হয়, ঠিক আছে? আলফা গ্লুকোজ দিয়ে শ্বেতসার গঠিত হয়। এবং এদের ভিতরে হচ্ছে অ্যামাইলোজ যেটা থাকবে, এটার ভিতরে 200 থেকে 1000টা গ্লুকোজ অণু থাকবে, 10-এর বেশি। আর অ্যামাইলোপেকটিনে থাকবে হচ্ছে 2000 থেকে 2 লাখ গ্লুকোজ থাকবে। অ্যামাইলোপেকটিনে কয়টা থাকবে? 2000 থেকে 2 লাখ। তোমরা এই আলফা গ্লুকোজ নিয়ে কোশ্চেন আনসার বক্সে অলরেডি ঝড় তুলছো, অ্যাজ ফার এজ আই নো, আমার মনে হইতেছে। তাই আলফা গ্লুকোজটা আবার বুঝাই। আলফা গ্লুকোজ, আলফা কার্বন কাকে বলে তোমরা সবাই জানো। এমন একটা কার্বন যে কার্বনে কার্যকরী মূলক যুক্ত থাকবে। তার মানে হচ্ছে এই শ্বেতসারে যে একটা কার্বন থাকবে যেটার ভিতরে তোমার হচ্ছে অ্যালডিহাইড মূলকটা যুক্ত থাকবে, ঠিক আছে? কারণ আমরা কি বলছি, ফার্স্টেই বলছি কার্বোহাইড্রেট হচ্ছে এক ধরনের অ্যালডিহাইড, ঠিক আছে? এত কিছু ভাবার দরকার নেই, মুখস্থ রাখতে হবে যে আলফা গ্লুকোজের পলিমার হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। এবারে আসো, শ্বেতসার ভাঙলে আমরা কি কি পাই? অ্যামাইলোজ পাই এবং অ্যামাইলোপেকটিন পাই। এই দুইটার পার্থক্য পড়তে হবে। ফার্স্টের পার্থক্য সেটা হচ্ছে শ্বেতসার যেটা থাকবে এটা হচ্ছে অশাখ, এর ভিতরে কোনো শাখা নাই। আর অ্যামাইলোপেকটিন যেটা আছে সেটা হচ্ছে শাখা। শাখা আছে, এদের কি আছে? শাখা আছে। অ্যামাইলোপেকটিনে শাখা যুক্ত বা শাখা আছে। এখন দেখো তো, যেটার শাখা নাই, অশাখ, ওটা কি সোজা হবে না? দেখতে একদম একটা শিকলের মতো সোজা। তাহলে এটার ভিতরে বন্ধন কয় প্রকার হবে? এটার ভিতরে বন্ধন কিন্তু এক প্রকারই হবে। দেখো তো, 1,4 বন্ধন, এক ধরনের বন্ধনই হবে। আর যেটায় শাখা আছে, শাখা থাকে কি মানে মানে কি দেখো তো, একটা চেইন আছে, এটা থেকে আরেকটা শাখা বাইর হলো, তাই না? তাহলে এখানে একটা বন্ধন আছে, মনে করো 1,4, নাম দিলাম 1,4। আর একটা বন্ধন আছে যেটা ভার্টিক্যালি আমরা চিন্তা করতেছি, সেই বন্ধনটার নাম কি হবে বলতো? 1,6। তাহলে অ্যামাইলোজে শুধুমাত্র 1,4 বন্ধন থাকবে, কারণ কি এরা অশাখ। আমি আবার রাখতেছি, এরা কি অশাখ। আর অ্যামাইলোপেকটিনে 1,4 1,6 দুইটা বন্ধন থাকবে, কারণ কি দেখো তো, এরা শাখান্বিত। শাখান্বিত, একটা শাখা থেকে আরেকটা শাখা যখন সৃষ্টি হবে তখন একটা বন্ধনের নাম 1,4 আর একটা বন্ধনের নাম 1,6। এমসিকিউর জন্য এই দুইটা লাইন খুব ইম্পর্টেন্ট যারা প্রথম দিকের সাবজেক্ট পাইতে চাও, ঠিক আছে, ঢাকা ভার্সিটিতে। কারণ বায়োলজিতে ভালো করতে হবে তো, নইলে তো সিএসসি, আইটি, নইলে তো বায়োকেমিস্ট্রি, তারপরে তোমার মাইক্রোবায়োলজি, এগুলো তো পাবা না, তাই না? এই সমস্ত কোশ্চেন না পড়লে কিন্তু তোমাদেরকে বোটানি অথবা হচ্ছে সাইকোলজি এগুলো পড়তে হবে। ওগুলোও খুব ভালো সাবজেক্ট, ডেফিনেটলি ওগুলো ভালো সাবজেক্ট। যে কোনো সাবজেক্টেই ভালো সাবজেক্ট তুমি যদি ভালো করতে পারো। ওকে, তাহলে আমরা শ্বেতসার গেল। শ্বেতসারের পরে আমরা শ্বেতসার থেকে একটা পয়েন্ট জানবো, সেটা হচ্ছে আমরা জানি, অলরেডি বলে ফেলছি, শ্বেতসার হচ্ছে স্বাধীন, তার মানে হচ্ছে মিষ্টি না, ঠিক আছে? একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবা, এরা হচ্ছে আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে, ঠিক আছে? শ্বেতসারের সাথে আমি লিখে দেই, যদি আয়োডিন যুক্ত করো তাহলে এরা হচ্ছে ব্লু কালার ধারণ করবে। শ্বেতসারের সাথে আয়োডিন দিলে এরা কি কালার ধারণ করবে বলতো? ব্লু কালার ধারণ করবে, ঠিক আছে? শ্বেতসার আমি বললাম আলুতে থাকে, তাই না? আলুর ভিতরে আয়োডিন যদি তুমি চটকাও ভর্তার ভিতরে, ওটা কি কালার ধারণ করবে? ব্লু কালার ধারণ করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো, উদ্ভিদের সঞ্চিত খাদ্য শ্বেতসার পরীক্ষায় বারবার আসে, এটা মনে রেখো। শ্বেতসার আয়োডিনের সাথে বিক্রিয়া করলে কি ব্লু কালার ধারণ করবে, নীল ধারণ করবে। এবারে আসো, আমরা সাথে সাথে সঞ্চিত দুইটা শেষ করে ফেলি। একটা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন থেকে বেশি কিছু জানা লাগবে না, এটা হচ্ছে যকৃতে থাকে, কলিজা বা লিভারে থাকে, ঠিক আছে? এবারে দেখো, এরা হচ্ছে আয়োডিনের সাথে বিক্রিয়া করে লাল বর্ণ ধারণ করে। তাহলে সঞ্চিত পলিস্যাকারাইড পাইছি কয়টা? দুইটা, একটা হচ্ছে স্টার্চ আর একটা গ্লাইকোজেন। একটা হচ্ছে আয়োডিনের সাথে বিক্রিয়া করে শ্বেতসার কি কালার ধারণ করছিল, খেয়াল আছে? ব্লু কালার ধারণ করছিল। স্টার্চ বা শ্বেতসারটা আয়োডিনের সাথে বিক্রিয়া করে ব্লু কালার ধারণ করছিল, এবং গ্লাইকোজেনটা আয়োডিনের সাথে বিক্রিয়া করে কি কালার ধারণ করছে বলতো? লাল কালার ধারণ করছে। এখানেও লেখা আছে লাল বা লালচে বেগুনি, আমি মোটা দাগে লাল লিখে দিলাম, ঠিক আছে? তাই গ্লাইকোজেন কি করবে? আয়োডিনের সাথে বিক্রিয়া করে লাল কালার ধারণ করবে। আমি এখানে আবার লিখে দেই, গ্লাইকোজেন প্লাস আয়োডিন ইকুয়ালস টু কি? লাল। আর স্টার্চ প্লাস আয়োডিন সমান কি বলতো? ব্লু। এই দুইটা একসাথে লিখে দিলাম যাতে তোমাদের কনফিউশন না হয়। এবং সব থেকে মজার কথা, এই জায়গা থেকে এমসিকিউ পারলে প্রথম দিকের সাবজেক্ট গুলোয় চান্স পাওয়া সম্ভব। কারণ বুঝতে হবে এই চ্যাপ্টারটা অনেক ইজি, বাট তোমরা বুঝো না দেখে
তোমাদের সমস্যা হয়। এবারে আসো আমরা গাঠনিক উপাদান পড়বো। গাঠনিক পলিস্যাকারাইড, গাঠনিক পলিস্যাকারাইড কি? সেলুলোজ। এরকে কেন গাঠনিক তোমার উপাদান বললাম বলো তো? এরা কি গাঠনিক, এরা কি গাঠনিক পলিস্যাকারাইড। কেন বললাম? অলরেডি বলছি সেলুলোজ কিসে থাকে বলো তো? কোষ প্রাচীরে থাকে। সেলুলোজ কিসে থাকে? কোষ প্রাচীরে থাকে। তাহলে কি উদ্ভিদের গঠন করবে না? গঠন করবে। এবং এরা দেখো, এরা আয়োডিন দ্রবণের সাথে কোনো রং দেয় না। এরা আয়োডিন দ্রবণের সাথে কোনো রং দেয় না। আর ওই একই জিনিস উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান। আর এগুলো যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে মুখস্থ করার। উদ্ভিদের তন্তু কোষের মানে হচ্ছে যে সমস্ত কোষ আছে উদ্ভিদের, ম্যাক্সিমামই 90 ভাগই হচ্ছে সেলুলোজ। তাহলে এরা হচ্ছে গাঠনিক উপাদান। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এতটুকু মনে রাখলেই হবে সেলুলোজ থেকে। হ্যাঁ, এবারে আসো সেলুলোজ থেকে কাজ আর ব্যবহার। অলরেডি বলে ফেলছি, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। তার মানে উদ্ভিদ দিয়ে যা তৈরি করা হয় সবকিছুতে সেলুলোজের ভূমিকা আছে। কাগজ, বস্ত্র শিল্পে সেলুলোজ ব্যবহার করা হয়। একটা বোমা তৈরিতে সেলুলোজ ব্যবহার করা হয়, ওটার নাম হচ্ছে নাইট্রেট বিস্ফোরণ। নাইট্রেট বিস্ফোরক কি বলতো? আলটিমেটলি বোমা। তোমরা পরীক্ষায় তোমরা কেমিস্ট্রিতে পড়ছিলে টিএনটি। এই টিএনটি নিয়ে কিন্তু কিউ&এ বক্সে কোশ্চেন করবা না। টিএনটি মানে কি? ট্রাইনাইট্রোটলুইন। ঠিক আছে, এটা কি একটা নাইট্রেট বিস্ফোরক, কারণ কি নাইট্রেট আছে ভিতরে, দেখছো নাইট্রোজেন আছে। এই বোমাটা তৈরি করতে কিন্তু তোমার সেলুলোজ ব্যবহৃত হয়। এইটা পরীক্ষায় বারবার আসে, ডিইউতে অনেকবার আসছে এটা, যে নাইট্রেট বিস্ফোরক তৈরিতে ডিইউ, জেইউ, ঠিক আছে, আদার্স ভার্সিটি, ঠিক আছে, বারবার আসছে নাইট্রেট বিস্ফোরকে কোনটা ব্যবহৃত হয়? সেলুলোজ নির্মিত হয়। ঠিক আছে, ব্যবহৃত হয়, এটা মনে রাখতে হবে। আর সেলুলোজটা কিন্তু আয়োডিনের সাথে কোনো রং দেয় না। তাহলে একসাথে লিখে দেই, একসাথে লিখে দেই এখানে। তাহলে ওই দুইটা রং দেয়, গ্লাইকোজেন আয়োডিনের সাথে লাল দেয়, স্টার্চ আয়োডিনের সাথে ব্লু ব্লু দেয়, আর সেলুলোজ আয়োডিনের সাথে নো কালার, কোনো বর্ণ প্রদর্শন করে না। তাহলে একসাথে লিখে দিলাম। এটা কিন্তু একটা চমক তোমাদের জন্য, বই থেকে খুঁজে বের করতে অনেক টাইম লাগবে। তাই এটা স্লাইড থেকে তোমরা অবশ্যই দেখে নিবে, অথবা যারা খাতা নিয়ে বসছো লিখে নিবে। এবারে আসো, গ্লাইকোজেনের কাজ তো বললাম, আর বেশি পড়াবো না। গ্লাইকোজেন থেকে উদ্ভিদের প্রধান সঞ্চিত খাদ্য। ঠিক আছে, যকৃৎ আর মাংস পেশিতে, পেশিতে সঞ্চিত থাকে, একই যকৃতে সঞ্চিত থাকে। ঠিক আছে, এগুলো দেখতে হবে। এগুলো হচ্ছে গ্লাইকোজেনের ইম্পর্টেন্ট কাজ, এগুলো তোমরা দেখলেই পারবা। ঠিক আছে, এবারে পড়বো হচ্ছে দ্য মাইটি অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড কি? একটা সরল অণু। এটা ফার্স্টে জানো, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা সরল অণু বা ছোট অণু। ঠিক আছে, সরল অণু বা ছোট অণু। তাহলে অ্যামাইনো অ্যাসিড কি? আমি অলরেডি বলে দিচ্ছি, এরা হচ্ছে এক ধরনের সরল অণু বা ছোট অণু। তো সরল অণু বা ছোট অণুকে আমরা একটা নাম বলতে পারি ইউনিট বা একক। এদেরকে কি বলতে পারি? ইউনিট বা একক। কিসের একক এরা বলতো? এরা হচ্ছে প্রোটিনের একক। প্রোটিন কি? একটা বড় অণু। আর অ্যামাইনো অ্যাসিড কি? একটা ছোট অণু। তাহলে অনেকগুলো ছোট অণু মিলিত হয়ে একটা বড় অণু গঠিত হয়। অনেকগুলো, আমি অ্যামাইনো অ্যাসিডকে কি বলছি? ছোট অণু বা ইউনিট। অ্যামাইনো অ্যাসিডকে কি বলছি? দেখো তো উপরে কি লিখছি, ইউনিট বা একক। ইউনিট বলছি বা একক বলছি, এবং এদেরকে বলছি প্রোটিনের একক। প্রোটিনটা হচ্ছে বড়, অ্যামাইনো অ্যাসিডটা ছোট। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে কি তৈরি হয়? প্রোটিন। তাহলে প্রোটিন হচ্ছে একটা পলিমার, মানে বড় অণু। বারবার বলতেছি, এটা মনে রাখা লাগবে, একটু পরে আসবো। প্রোটিন হচ্ছে একটা বড় অণু, মনে রাখো, প্রোটিন বড় অণু, আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা ছোট অণু। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড গুলো মিলিত হয়ে তৈরি করে কি? প্রোটিন। তাহলে অ্যামাইনো অ্যাসিড কি? প্রোটিনের একক। কার একক? প্রোটিনের একক বা মনোমার। তোমরা মনোমার আর একক খুব ভালো মতোই জানো। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড। এখন দেখো, আমি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দেখছি না? এরকম 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন গঠিত হয়। কয় ধরনের? কয়টা? 20টা। এখানে টই লেখা, তো হিসেবে ভুল আছে। 20টা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, 20 টাইপের অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন গঠিত হয়। এরকম 20 টাইপের অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন গঠিত হয়। এবার আসো অ্যামাইনো অ্যাসিডের সংকেতটা একটু পড়ি। অ্যামাইনো অ্যাসিডে একটা কার্বনে 4টা হাত থাকে। আমি এখানে একে দেখাই, একটা কার্বনে কয়টা হাত থাকে? 4টা হাত থাকে। এই 4টা হাতে 4টা ডিফারেন্ট মূলক থাকে। ঠিক আছে, কার্যকরী মূলক থাকে। একটাতে থাকে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, আর একটাকে থাকে হচ্ছে গিয়া অ্যামাইনো গ্রুপ। কি? অ্যামাইনো গ্রুপ। একটাতে থাকে কার্বক্সিলিক অ্যাসিড, আর একটাতে থাকে অ্যামাইনো গ্রুপ। আর একটাতে থাকে হাইড্রোজেন পরমাণু, আর একটাতে থাকে হচ্ছে অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, অ্যালকাইল গ্রুপেই এখানে এই যে আর লিখছে, আর ইকুয়ালস টু কি? CH3। পরীক্ষায় কিন্তু ভাইয়া এমসিকিউতে তোমাদের ভার্সিটিতে কোশ্চেন আসতে পারে যে নিচের কোন মূলক অ্যামাইনো অ্যাসিডে থাকে না, দিয়ে দিতে পারে কার্বক্সিলিক গ্রুপ,
অ্যালকাইল গ্রুপ, অ্যামাইনো গ্রুপ দিয়ে দিল অ্যালকোহল গ্রুপ, তখন উত্তর কি হবে? অ্যালকোহল গ্রুপ। তাহলে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে কি কি থাকে খুব ইম্পর্টেন্ট, হাইড্রোজেন থাকে, কার্বক্সিলিক গ্রুপ থাকে, অ্যামাইনো গ্রুপ থাকে, আর অ্যালকাইল গ্রুপ থাকে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা জানতে হবে। এবারে আসো, একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে মিলিত হয়ে যায়, যোগ দিছি না, এই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। কি বলো? এই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি গঠন করে? প্রোটিন গঠন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোন বন্ধনীর মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড গুলো প্রোটিন গঠন করে, এটা কিন্তু পরীক্ষায় আসে। সেটা হচ্ছে পেপটাইড বন্ধনীর মাধ্যমে। আর কয় ধরনের বা কয়টা অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে মূলত হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গঠিত হয়? 20টা। দেখো আমি কিন্তু শুধু 20টাই দাগাই দিচ্ছি, এটা বারবার পরীক্ষায় আসে। কেমন? অ্যামাইনো অ্যাসিডের কাজ অলরেডি আমি বলে ফেলছি যে প্রোটিন গঠন করে কে বলতো? অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখো, প্রোটিন সংশ্লেষণ, সংশ্লেষণ মানে কি জানো? সংশ্লেষণ মানে হচ্ছে তৈরি করা। তাহলে প্রোটিন তৈরি করে কে? অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এখন দেখো তো, প্রোটিন জাতীয় সব জিনিসে অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা আছে। এখন প্রোটিন কি কি তৈরি করে বলো তো? প্রোটিন মানে কি, কিসে কিসে আমরা প্রোটিন পাই, এটা আজীবন মনে রাখবা, মুখস্থ, আমি আস্তে আস্তে লিখি। এনজাইমে প্রোটিন পাই, হরমোনে প্রোটিন পাই, অ্যান্টিবডিতে প্রোটিন পাই। তাহলে প্রোটিনের কাজও কিন্তু অলরেডি হয়ে গেছে, প্রোটিনের কাজও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, একটা কাজ হয়ে গেছে যে প্রোটিন এনজাইম তৈরি করে, হরমোন তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। তাহলে প্রোটিন তৈরিতে অ্যামাইনো অ্যাসিড কাজ করে। তাহলে কি এনজাইম হরমোন তৈরিতেও কি অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিবডি সংশ্লেষণে কি এগুলো খুব কাজ করে। জীবদেহ গঠন করে, প্রোটিন জীবদেহ গঠন করে, তার মানে কি অ্যামাইনো অ্যাসিডও জীবদেহ গঠন করে। এগুলো খুব ইম্পর্টেন্ট, যে কয়টা দাগাই দিছি এই কয়টা জানো। আর রোগ প্রতিরোধে কিভাবে অংশগ্রহণ করবে? অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি তৈরিতে অ্যামাইনো অ্যাসিড কাজ করে না, প্রোটিন কাজ করে না, তার মানে রোগ প্রতিরোধেও এরা কাজ করে। ওকে, এবারে আসো অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিন্যাস। এটা হচ্ছে গিয়া 1,00,000% ইম্পর্টেন্ট। কি? যাই হোক, এটা ইনফিনিটি ইম্পর্টেন্ট। কত? ইনফিনিটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইনফিনিটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। এত ইম্পর্টেন্ট এই এমসিকিউটা, আমি একদম মুখস্থ করাই দেবো আজকে। ঠিক আছে, সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আর অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সেই সমস্ত অ্যামাইনো অ্যাসিড যেটা দেহের মধ্যে তৈরি হতে পারে না, দেহে তৈরি হতে পারে না, যেটা জন্য আমাদের প্রাণীর উপর অন্য প্রাণী খাইতে হয়, মানে বাইরে থেকে আমাদের নিতে হয়, খাদ্য হিসেবে আমরা গ্রহণ করি। এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। অনাবশ্যকীয় এগুলো হচ্ছে দেহের ভিতরে নিজে নিজে তৈরি হয়, এগুলো হচ্ছে অনত্যাবশ্যকীয়। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কি দেহের অভ্যন্তরে তৈরি হয় না, এজন্য আবশ্যকভাবে, অত্যাবশ্যকভাবে বাইরে থেকে নিতে হয়, যেমন ডিম থেকে পাই আমরা, ভাত থেকে পাই। ঠিক আছে, এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এখন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? বড়দের থাকে 8টা। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বড়দের কয়টা থাকে? অ্যাডাল্টদের কয়টা থাকে? 8টা। বড়দের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 8টা। আর শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? 2টা। এই 2টা। শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? 10টা। ঠিক আছে, মানে এক্সট্রা 2টা থাকে। বড়দের জন্য 8টা, শিশুদের জন্য এই 8টা প্লাস আরো এক্সট্রা 2টা থাকে। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? 10টা। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 10টা ভাইয়া। ঠিক আছে, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? 10টা। কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় কয়টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে? প্রোটিন তৈরি হয় কয়টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে মনে আছে? 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে, এটা মনে রাখো। প্রোটিন তৈরি হয় 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে বা 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে, আর অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কিন্তু 10টা। তাহলে এই 10টা আমরা মুখস্থ করব। ফার্স্টে দেখো, প্রথম যে 8টা বড়দের জন্য, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন, ফিনাইলঅ্যালানিন আর ট্রিপ্টোফ্যান। এটা মনে রাখার একটা কবিতা আছে, আমরা লিখে দেই। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড মনে রাখার একটা কবিতা আছে, আমি লিখে দেই। তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো, তাই তারা লাল লাল থ্রি পিস পেল। তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো। দেখো এই টেকনিক গুলো মাস্ট, নইলে কিন্তু পরীক্ষায় আসে নিচের কোনটা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, কোনটা কোনটা অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো, তাই তারা লাল লাল থ্রি পিস পেল। তৃপ্তিতে কি দেখো তো? ট্রিপ্টোফ্যান। তৃপ্তিতে কি? ট্রিপ্টোফ্যান। আইরিনে কি দেখো তো? আইসোলিউসিন। আইরিনে কি? আইসোলিউসিন।
ঠিক আছে। ম্যাথে কি দেখো তো, এটা তোমরা মিলাই মিলাই পড়বা। ম্যাথে কি দেখো তো, মিথিওনিন। ভালোতে কি দেখো তো, ভ্যালিন। তাই তারাতে কিছু নাই, একটা দুইটা লাল আছে, লাল লাল, একটা লাতে হচ্ছে লাইসিন আর একটা লাতে হচ্ছে লিওসিন। থ্রি পিসে কি দেখো তো, থ্রিওনিন, থ্রির কি থ্রিওনিন। আর পেলোতে কি, ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন ইংরেজি হচ্ছে গিয়ে এরকম, ফিনাইল পি দিয়ে, ঠিক আছে, ফিনাইল অ্যালানিন, পি দিয়ে শুরু হয়। তাই এরা কি পেলোতে কি হবে বলতো, ফিনাইল অ্যামাইনো অ্যাসিড। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 10টা, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 10টা, এই 8টা শিখলাম। আর শিশুদের এক্সট্রা দুইটা আছে, আর্জিনিন আর হিস্টিডিন। এটা মনে রাখবা আহ দিয়ে, আহ। শিশুরা মনে করো ব্যথা পাইলে আহ বলে না, ঠিক আছে। তাহলে এইচ, আর্জিনিন আর হিস্টিডিনে হচ্ছে তোমার শিশুদের এক্সট্রা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমাদের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 10টা হয়ে গেছে। তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো, তাই তারা লাল লাল থ্রি পিস পেলো। আর একটা কি পেলাম আমরা, আহ, আর্জিনিন আর হিস্টিডিন, ঠিক আছে। মাস্ট মাস্ট, হ্যাঁ, এই স্লাইডটা মনে রাখা লাগবে। আমি আবার বলতেছি, তোমরা খাতায় লিখে নিতে পারো। তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো, তাই তারা লাল লাল থ্রি পিস পেলো। আর একটা কি বললাম বলতো, অ্যামাইনো অ্যাসিড, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 10টা। আর প্রোটিন তৈরি করতে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড দরকার হয়, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়। এটা আমাদের মনে রাখা লাগবে। তাহলে একটা পোল চলে আসছে ভাইয়া, পোল 2 লঞ্চ করে দেন, পোল 2টা লঞ্চ করে দেন। 30 সেকেন্ড সময় পাবা, পোল 2 লঞ্চড, ঠিক আছে, এটা লঞ্চড হয়ে গেছে। পোল 2টা লঞ্চড হয়ে গেছে, তোমরা উত্তর দাও। আশা করি আমি ম্যাক্সিমাম কারেক্ট আনসার পাবো। অ্যামাইনো অ্যাসিড মানে কি, অ্যামাইনো অ্যাসিড গুলো মিলিত হয়ে প্রোটিন তৈরি করে। এরপরে আমরা প্রোটিনের কাজ খুব তাড়াতাড়ি আগাবো, কারণ অ্যামাইনো অ্যাসিডের কাজের সাথে প্রোটিনের কাজে মিল আছে। এবং আমি অলরেডি বলছি অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে। আর প্রোটিন কি কি তৈরি করে বলতো, এনজাইম, হরমোন। আমরা প্রোটিনের পরে পড়বো এনজাইম। আমরা এইভাবে সিকোয়েন্সিয়ালি আগাবো, ঠিক আছে, সিকোয়েন্স মেনটেন করে আমরা আগাবো। ভেরি গুড, তোমরা 97% কারেক্ট আনসার দিছো, এই জন্য তোমাদেরকে অনেক থ্যাঙ্কস, ঠিক আছে। ওকে, 97% তোমরা কারেক্ট আনসার করছো, 497 জন সঠিক উত্তর দিছো। থ্যাংক ইউ, 97%, থ্যাংক তোমাদেরকে, অনেক থ্যাঙ্কস। ওকে, এবারে আসো প্রোটিন বা আমিষ। এটা দেখো, প্রোটিন অলরেডি তোমাদের ক্ষুধা লেগে গেছে না, সকালে এগুলো খাইতে হয় না, না ডিম খাইতে হয়, ডিম মাছ মাংস এগুলোতে প্রোটিন থাকে, এটা জাস্ট দেখানোর জন্য, কেমন। প্রোটিন আমি খুব তাড়াতাড়ি আগাবো, তোমরা বুঝবা। প্রোটিনে কি থাকে বলতো, আমি বলছি অ্যামাইনো অনেকগুলো 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে একসাথে মিলিত হয়ে প্রোটিন গঠিত হয়। এবং এরা যে বন্ধনটা তৈরি করে, এই বন্ধনটার নাম অলরেডি বলে দিছি, কি দেখো তো, পেপটাইড বন্ড লেখাই আছে এখান থেকে, আর বেশি কিছু লাগবে না, হ্যাঁ। আর একটা সব থেকে মজার কথা, এই চ্যাপ্টারের আবিষ্কারকের তেমন কোনো দরকার নেই। আমি জীবনে আজ পর্যন্ত কোষ চ্যাপ্টারটা, মানে কোষ রসায়ন চ্যাপ্টারটা থেকে কে কি আবিষ্কার করছে আমি দেখি নাই আসতে। তোমরা যদি পড়তে চাও পড়তে পারো, প্রোটিনের আবিষ্কারক জি মুল্ডার পড়তে পারো, বাট আমি দেখি নাই তাই বলবো না। যেটা আমি দেখি নাই ওটা কেন বলবো। এমনিই তো এই চ্যাপ্টারটা তোমরা কম বুঝো, তাই যতটা সোজা করার আমি চেষ্টা করতেছি, ঠিক আছে। ওকে, প্রোটিনের বৈশিষ্ট্য দেখো তো। আমি প্রোটিনের ভিতর কি অ্যামাইনো অ্যাসিড থাকে না, এবং তার ভিতর আমি বলছিলাম কি কি মূলক থাকে, কার্বক্সিলিক মূলক থাকে, অ্যামিনো মূলক থাকে, অ্যালকাইল মূলক থাকে, হাইড্রোজেন থাকে। তাহলে দেখো তো কি থাকে, প্রোটিন ভাঙলে আমরা কি পাবো, অ্যামাইনো অ্যাসিড পাবো। তার মানে কি পাবো, হাইড্রোজেন পাবো, কার্বন পাবো। অ্যামিনো গ্রুপে কি পাবো দেখো তো, নাইট্রোজেন পাবো। বোঝা গেছে। আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, মানে কি ভাঙলে। আর্দ্র বিশ্লেষণ মানে কি, পানি দ্বারা ভাঙা। এই আর্দ্র বিশ্লেষণ মানে কি বলতো, এটা তোমরা সবাই জানো, পানি দ্বারা ভাঙা। H2O কিন্তু কোনো ওয়াটার, H2O মানে কি ওয়াটার, এরা কিন্তু কোনো ধানমন্ডির রেস্টুরেন্ট না। ওকে, তাহলে পানি দ্বারা ভাঙা মানে কি বলো, পানি দ্বারা ভাঙা মানে কি, আর্দ্র বিশ্লেষণ মানে প্রোটিন ভাঙা। প্রোটিন ভাঙলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো, অনেকবার বলছি 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে, হ্যাঁ অলরেডি বলছি। এবারে আসো কলয়েড প্রকৃতির। এটা বলার সাথে সাথে তোমরা কিউ এন্ড এ বক্সে ঝড় তোলো, ভাইয়া কলয়েড প্রকৃতি কি। আমি জানি এটা তোমরা ঝড় তুলবা, এই জন্যই আমি একটা লাইন মনে রাখতে পারছিলাম, এই প্রোটিন ছোট অণু না বড় অণু, প্রোটিন ছোট অণু না বড় অণু। যারা মনে করো প্রোটিন বড় অণু তারা হ্যান্ড রেইজ করো তো, যারা মনে করো প্রোটিন বড় অণু। আচ্ছা, আর হ্যান্ড অনেক 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 করছো, আর দরকার নেই। প্রোটিন হচ্ছে বড় অণু, অলরেডি বলে ফেলছি, হ্যান্ড রেইজ অফ করো। তাহলে প্রোটিন হচ্ছে বড় অণু। শোনো, বড় অণুকেই আমরা বলি কলয়েড। পৃথিবীতে যত ধরনের বড় অণু আছে ওদেরকে আমরা বলি হচ্ছে কলয়েড। তাহলে প্রোটিন যেহেতু বৃহৎ অণু বা বড় অণু, তাহলে প্রোটিন হচ্ছে কলয়েড। এখন থেকে মনে রাখবে, এরপরে যে যে বৈশিষ্ট্য পাবো, প্রোটিন, প্রোটিন দিয়ে তৈরি হয় এনজাইম, আবার কি প্রোটিন দিয়ে তৈরি হয় হরমোন। তাহলে প্রোটিন দিয়ে তৈরি যা যা আছে সবগুলোই বড় অণু,
এবং এগুলো সবকিছুই কলয়েড। আমরা এই বৈশিষ্ট্যটা আবার পাবো, ঠিক আছে? তাহলে কলয়েড মানে হচ্ছে বড়, ঠিক আছে? আর ক্রিস্টালয়েড মানে ছোট, ক্রিস্টালয়েড লাগবে না, প্রোটিন হচ্ছে বড় অণু, তার মানে এরা হচ্ছে কলয়েড, এটা মনে রাখবা, ঠিক আছে? ওকে, এবারে আসো প্রোটিনের শ্রেণী বিভাগ। প্রোটিনের শ্রেণী বিভাগ, প্রোটিনকে আমরা সাধারণত ইউজুয়ালি অনেক ভাগে ভাগ করতে পারি। একটা আছে হচ্ছে সরল প্রোটিন। সরল প্রোটিন কি? যে প্রোটিনের ভিতরে আমরা অনলি প্রোটিন পাবো, কোনো অপ্রোটিন অংশ পাবো না। এখন অপ্রোটিন অংশ কি বলতো? যেমন কার্বোহাইড্রেট অপ্রোটিন, লিপিড অপ্রোটিন, ঠিক আছে? তাহলে সরল প্রোটিনে শুধুমাত্র প্রোটিন পাবো। কি পাবো? শুধুমাত্র, অনলি কি পাবো ভাইজানেরা, আপুজানেরা, কি পাবো? অনলি প্রোটিন পাবো, ঠিক আছে? এগুলো হচ্ছে সরল অণু। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সরল প্রোটিন, এই কেউ হ্যান্ড রাইজ করো না প্লিজ, কেউ হ্যান্ড রাইজ করো না, তাহলে তোমাদের দেখতে সমস্যা হয়। হ্যান্ড রাইজ অফ করো, ঠিক আছে? তাহলে কি বলো, এই স্লাইডটা সরল প্রোটিন যে 7টা আছে, এই 7টা সরল প্রোটিন পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে হচ্ছে আমরা সরল প্রোটিন গুলোর নাম মুখস্থ করব। দেখো, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, এই আমার সাথে বলো, বাসায় বসে বলতে থাকো, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, হিস্টোন, প্রোলামিন, প্রোটামিন, হিস্টোন, তারপর কি বললাম? প্রোলামিন, তারপরে কি বললাম 5 নম্বরে? প্রোটামিন, তারপরে কি? গ্লুটেলিন, তারপরে হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরল প্রোটিন আছে কিন্তু ভাইয়া এই 7টাই। তাহলে আমরা আবার পড়ে ফেলি, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, হিস্টোন, প্রোলামিন, প্রোটামিন, গ্লুটেলিন, আর হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। পরীক্ষায় কোশ্চেন আসে কোনটি সরল প্রোটিন নয়, ঠিক আছে? একটা মনে করো যুগ্ম প্রোটিন দিয়ে দিল, যুগ্ম প্রোটিন একটু পরে পড়াবো, আগে সরল প্রোটিনের এই 7টা আমরা একদম মুখস্থ করে ফেলবো আজকে ক্লাসে, তাই না? এখান থেকে যেহেতু অনেক কোশ্চেন আসে। এবারে দেখো, অ্যালবিউমিন আর গ্লোবিউলিন এক ধরনের সরল প্রোটিন। ওরা কোথায় থাকে দেখো তো, এখানে লেখা আছে ডিমে থাকে, তাই না? ডিমে পেলাম, ফার্স্টে মনে রাখো দুইটাই ডিমে থাকে। আর কোথায় থাকে দেখো তো, রক্তরসে থাকে। আমরা জানি রক্তের দুইটা উপাদান, একটা রক্তরস আর একটা রক্তকণিকা। রক্তরসে আমরা কি কি পাইছিলাম মনে আছে? অ্যালবিউমিন, গ্লোবিউলিন পাইছিলাম না? তাহলে অ্যালবিউমিন, গ্লোবিউলিন কিন্তু রক্তরসে থাকে, আবার ডিমেও থাকে। এখন দেখো তো, ডিমের সাদা অংশে থাকে হচ্ছে কি অ্যালবিউমিন, আর ডিমের কুসুমে থাকে হচ্ছে গ্লোবিউলিন। এই দুইটা থেকে কতবার যে কোশ্চেন আসছে, কতবার যে ডিইউ জে ইউ তে কোশ্চেন আসছে, এর কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে? তাহলে এতটুকু মনে রাখলা। হিস্টোন কোথায় থাকে? উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট। এই হিস্টোন আমরা সবাই পড়ছি, এর আগের ক্লাসে নিউক্লিয়াস পড়ছি না, ক্রোমোজোম পড়ছি না? নিউক্লিয়াসের ভিতর কি ক্রোমাটিন থাকে বা ক্রোমোজোম থাকে, এবং ক্রোমাটিনের ভিতর কি নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড মানে কি বলতো? ডিএনএ বা আরএনএ, তাই না? ডিএনএ বা আরএনএ এর রাসায়নিক গঠন একটা ছক দেখাইছিলাম, মনে আছে? ওর ভিতরে লেখা ছিল হিস্টোন প্রোটিন। কি লেখা ছিল বলতো? হিস্টোন সরল প্রোটিন বা হিস্টোন প্রোটিন। তাহলে হিস্টোন কিসে থাকে বলতো? নিউক্লিয়াস আর হচ্ছে ডিএনএ আরএনএ তে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবারে আসো, প্রোলামিন কোথায় থাকে? প্রোলামিন থাকে হচ্ছে ভুট্টার জেইনে। জেইন কি? জেইন হচ্ছে গিয়ে ভুট্টার দানা। তোমরা সুইট কর্ন খাও না দোকানে যাইয়া? রাইফেল স্কোয়ারের নিচে পাওয়া যায়, বসুন্ধরা সিটির একদম ফুড কোর্টে পাওয়া যায়। হ্যাঁ, 100 টাকা নষ্ট করো, খুবই বাজে লাগে খাইতে। 100 টাকা, এখন মনে হয় 120 টাকা হয়েছে এক কাপ, তাই না? ওই যে ভুট্টার যে দানাগুলা খাও, ওইগুলো হচ্ছে ভুট্টার জেইন। ওটা খাইলে তুমি আলটিমেটলি কি খাচ্ছ? প্রোটিন খাচ্ছ। খারাপ না খাওয়া, ঠিক আছে? খাইতে একটু বিচ্ছিরি, অনেকের পছন্দ করো, ওটা আলটিমেটলি প্রোটিন খাচ্ছ। ওটাতে কি থাকে? প্রোলামিন থাকে। এবারে আসো প্রোটামিন। প্রোটামিনের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সব থেকে ক্ষুদ্র প্রোটিন। তাহলে 5বার বলো, সব থেকে ক্ষুদ্র প্রোটিন কি? প্রোটামিন। 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 5বার একদম মুখস্থ হয়ে গেছে। এবং ওরা কোথায় থাকে দেখো তো? সালমিন মাছের শুক্রাণুতে। সালমিন মাছটা অনেক ছোট, কাচকি মাছ, সামুদ্রিক কাচকি মাছ। কাচকি মাছ চিনো না? সামুদ্রিক কাচকি মাছকেই বলা হয় হচ্ছে সালমিন মাছ। তাহলে সালমিন মাছটাই অনেক ছোট, ওদের শুক্রাণু কতটুকু হবে? অনেক ছোট, ঠিক আছে? তাহলে ওদের ভিতর যে প্রোটামিনটা থাকবে, ওটা ডেফিনেটলি সব থেকে ক্ষুদ্র প্রোটিন হবে, ঠিক আছে? তোমরা কিউ এন্ড বক্সে অনেকেই ঝড় তোলো, সব থেকে বড় প্রোটিন কি? ভাইয়া সব থেকে বড় প্রোটিন কি তোমাদের এই লেভেলে জানার কোনো দরকার নাই। আমি সামনে এফসিপিএস দিব, তো এফসিপিএস দিতে যাই আমি জানছি সব থেকে বড় প্রোটিন এফসিপিএস এ আসে, তোমাদের আসবে না। তারপরে তোমাদের লিখে দিলাম, সব থেকে বড় প্রোটিনের নাম হচ্ছে টাইটিন। কি বলো? টাইটিন হচ্ছে সব থেকে বড় প্রোটিন, এটার কোনো দরকার নাই। বাট তোমরা অনেকে কিউ অ্যান্ড এ বক্সে করো, যাতে কিনা আদনানকে তোমরা কম জ্বালাও, সেই জন্য হচ্ছে আমি বলে দিলাম যে সব থেকে বড় প্রোটিন হচ্ছে টাইটিন। বাট এটা দরকার নাই, জানতে হবে হচ্ছে সব থেকে ছোট প্রোটিন কি। সব থেকে ছোট প্রোটিন হচ্ছে প্রোটামিন। এরপর আসো গ্লুটেলিন। গ্লুটেলিন মনে রাখবা গমে থাকে আর চালে থাকে। এবারে আসো সব থেকে মজা, স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন হচ্ছে একটা, স্ক্লেরোপ্রোটিন হচ্ছে কেরাটিন। কি বলতো? কেরাটিন। এখন একটু চিন্তা করে বলতো, কেরাটিন কোথায় থাকে?
মেয়েরা সবাই বলবে ভাইয়া কেরাটিন শ্যাম্পুতে থাকে, কন্ডিশনারে থাকে, তাই না? তোমরা কি সমস্ত কিনো না? ট্রেসিমি কেরাটিন কেয়ার শ্যাম্পু, ট্রেসিমি কেরাটিন কেয়ার কন্ডিশনার। তারপর হেয়ার স্ট্রেট করার পর কি করো বলো তো? কেরাটিন থেরাপি দাও। কেন দাও বলো তো? চুলের গঠনে কেরাটিন লাগে। কেরাটিন কি এক ধরনের স্ক্লেরোপ্রোটিন, ঠিক আছে? তাহলে চুলে, নখে, এসব জায়গায় কি থাকবে বলো তো? স্ক্লেরোপ্রোটিন। কেরাটিন কিসে পাওয়া যায়? শ্যাম্পুতে পাওয়া যায়, সবাই জানে যে। এবং শ্যাম্পু কিসে ইউজ করি? চুলে ইউজ করি। তাই স্ক্লেরোপ্রোটিন বা কেরাটিন হচ্ছে চুলের একটা উপাদান। ওকে, এবারে আসে এখান থেকে মজার জিনিস, খুব সহজ করে দেওয়া হয়েছে কোনটা পানিতে দ্রবণীয়, কোনটা চাপ তাপে জমাট বাঁধে। এগুলো মুখস্থ করতে হবে। এখানে খুব সুন্দর মতো, বইতে অনেক এলোমেলো ভাবে লেখা আছে, এখানে প্লাস মাইনাস দিয়ে বুঝাই দেওয়া আছে। মনে রাখো তাপে কোনটা জমাট বাঁধে। ডিম যেহেতু তাপে জমাট বাঁধে, এবং ডিমে আমরা কি পাইছিলাম? অ্যালবিউমিন পাইছিলাম, আর হচ্ছে গ্লোবিউলিন পাইছিলাম। ডিমে কি পাইছিলাম? ডিমে কি পাইছিলাম? অ্যালবিউমিন, গ্লোবিউলিন। তাহলে ডিম যেহেতু তাপে জমাট বাঁধে, তাহলে এই দুইটা কি তাপে জমাট বাঁধে। ঠিক আছে, তাহলে ডিম কি করে? ডিমের অ্যালবিউমিন আর গ্লোবিউলিন হচ্ছে তাপে জমাট বাঁধে। ওকে, তাহলে আমরা একদম সরল প্রোটিনের ছকটা কিন্তু একদম মুখস্থ করলাম। আর এই সাতটা নাম আবার দেখি: অ্যালবিউমিন, গ্লোবিউলিন, হিস্টোন, প্রোলামিন, প্রোটামিন, গ্লুটেলিন, স্ক্লেরোপ্রোটিন হচ্ছে সরল প্রোটিন। তাহলে সরল প্রোটিন কাকে বলে? যাদের ভিতর শুধুমাত্র প্রোটিন অংশ থাকে, কোনো ধরনের নন প্রোটিন অংশ থাকে না। এবারে আমরা পড়বো তাহলে যুগ্ম প্রোটিন। তার মানে যাদের ভিতরে প্রোটিন থাকবে এবং কি থাকবে? নন প্রোটিন থাকবে। মানে যাদের ভিতরে প্রোটিন পার্ট পাবো আর নন প্রোটিন পাবো। ঠিক আছে, দেখলেই বুঝবা প্রোটিন আর নন প্রোটিন কি। নন প্রোটিন কোন কোন পার্ট আছে? ঠিক আছে, নন প্রোটিন কি কি আছে দেখো তো। নন প্রোটিন পার্ট, প্রোটিন তো প্রোটিন, নন প্রোটিন কি? সেটা কার্বোহাইড্রেট হতে পারে, সেটা ডিএনএ হতে পারে, সেটা আরএনএ হতে পারে। আমি ফার্স্টে নন প্রোটিন জিনিসগুলো জানি, যে নন প্রোটিনের উদাহরণ কি কি। নন প্রোটিনের উদাহরণ কি? ডিএনএ, আরএনএ, মানে নিউক্লিক অ্যাসিড। সেটা হতে পারে ফসফেট, কি? ফসফেট। সেটা হতে পারে কার্বোহাইড্রেট, সেটা হতে পারে কার্বোহাইড্রেট। সেটা হতে পারে লিপিড, তাই না? সরি, সেটা হতে পারে লিপিড। ঠিক আছে, তাহলে দেখো প্রোটিনের সাথে যদি নন প্রোটিন পার্ট গুলো দেখো, ওগুলোই কি? কনজুগেটেড প্রোটিন। দেন প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ বা আরএনএ আছে, নিউক্লিয় প্রোটিন। প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট হিসেবে কি আছে? গ্লাইকোজেন আছে। গ্লাইকোজেন কি একটু আগে পড়াই আসছি, কার্বোহাইড্রেট, গ্লাইকোপ্রোটিন। প্রোটিনের সাথে লিপিড আছে, লিপোপ্রোটিন। ক্রোমো, ক্রোমাটিন মানে হচ্ছে যদি প্রোটিনের সাথে ক্রোমাটিন যুক্ত থাকে, এগুলো হচ্ছে ক্রোমোপ্রোটিন। ক্রোমো কথাটার অর্থ হচ্ছে রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ যেগুলো উদ্ভিদের রং করে, সবুজ লাল তৈরি করে, যেমন ক্লোরোফিল। তারপরে উদ্ভিদ বা আমাদের দেহে হিমোগ্লোবিন রক্তের রং লাল করে না? ক্যারোটিনয়েড উদ্ভিদের বর্ণ বা ফলের বর্ণ কমলা করে না? ঠিক আছে, মেটাল যদি যুক্ত থাকে, মেটাল, মেটাল যুক্ত থাকলে মেটালো প্রোটিন। ফসফেট যুক্ত থাকলে হচ্ছে ফসফোপ্রোটিন। ফ্লাভিন যুক্ত থাকলে ফ্লাভোপ্রোটিন। একটু তোমরা একটু সরি, আমি একটু 1 সেকেন্ড টাইম নিচ্ছি। আচ্ছা একটু আস্তে কথা বলো, এখানে তো আমি ক্লাস নিচ্ছি। একটু আস্তে কথা বলো, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে ফসফোপ্রোটিন। ফসফোপ্রোটিন কি? বাচ্চারা কথা বলতেছিল, বুঝছো? যাক, ফসফোপ্রোটিনে কি হবে? ফসফেট যুক্ত থাকে। আর ফ্লাভোপ্রোটিনে কি যুক্ত থাকে? ফ্লাভিন যুক্ত থাকে। কি যুক্ত থাকে? ফ্লাভোপ্রোটিনে ফ্লাভিন যুক্ত থাকে। ভাইয়া ফ্লাভিন আপাতত মনে রাখো, এটা হচ্ছে একটা অপ্রোটিন অংশ। তাহলে নন প্রোটিন একটা পার্টের নাম হচ্ছে ফ্লাভিন। কি? ফ্লাভিন। ফ্লাভিন কোথা থেকে পাই জানো আমরা? ভিটামিন বি টু থেকে পাই। বি টু থেকে আমরা ফ্লাভিন পাই। ভিটামিন বি টু এর আরেকটা নাম রিবোফ্লাভিন। এটা জাস্ট মনে রাখো, তোমাদের কোনো দরকার নাই, কোনো কাজে লাগবে না। বাট তোমরা অনেক যারা অনুসন্ধিৎসু মন, হ্যাঁ, জানার ইচ্ছা, অনুসন্ধিৎসা, হ্যাঁ, আমরা পড়ছিলাম না ছোটবেলা? তো অনুসন্ধিৎসা থেকে তোমরা জানতে চাও যে ফ্লাভিন, ফ্লাভোপ্রোটিন কি? ভাই ফ্লাভিন কি? ফ্লাভিন হচ্ছে একটা অপ্রোটিন অংশ, যেটা হচ্ছে আমরা ভিটামিন বি টু থেকে পাই। এতটুকু জানো, রিবোফ্লাভিন থেকে পাই, আর কিছু জানা লাগবে না। তাহলে দেখো তো, এগুলো হচ্ছে কনজুগেটেড প্রোটিন। আর সরল প্রোটিনে শুধুমাত্র প্রোটিন অংশ থাকে, অ্যালবিউমিন, গ্লোবিউলিন। সরল প্রোটিন আমি আবার বলতেছি, আসে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, হিস্টোন, প্রোলামিন, প্রোটামিন, গ্লুটেলিন, স্ক্লোবিন। সব থেকে ক্ষুদ্র প্রোটিন কি? প্রোটামিন। সব থেকে ক্ষুদ্র প্রোটিন কি? প্রোটামিন। ওকে, প্রোটিনের কাজ এটা আমি বেশি যাব না, অলরেডি বলে ফেলছি। কোষ ঝিল্লি গঠন করা। আমরা মনে পড়ছিলাম, মনে আছে? ফসফোলিপিড বাইলেয়ার, এটা কি? একটা লিপিড বাইলেয়ার। লিপিড বাইলেয়ার, হ্যাঁ। কোষ ঝিল্লির গঠন, কোষ ঝিল্লির গঠন এমন ছিল না? লিপিড বাইলেয়ার। এবং এদের ভিতরে কি ছিল মনে আছে? অন্তর্নিহিত প্রোটিন ছিল, পেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন ছিল। তারপরে অন্তর্গত প্রোটিন ছিল, বিভিন্ন ধরনের প্রোটিন ছিল না? তাহলে কোষ ঝিল্লির গঠনে কি প্রোটিন লাগে না লাগে না? অবশ্যই লাগে। আমি অলরেডি বলে বলে ফেলছি যে প্রোটিন মানেই কি? এনজাইম গঠন করে, অ্যান্টিবডি গঠন করে,
ঠিক আছে। তারপরে কি কি গঠন করে অলরেডি বলছি, হিমোগ্লোবিন। হ্যাঁ, হিমোগ্লোবিন কি? রঞ্জক প্রোটিন, একটু আগে বলছি। এই যে দেখো বলছিলাম হিমোগ্লোবিন কি, এক ধরনের যুগ্ম প্রোটিন। তাহলে প্রোটিনের কাজ এরা গঠন করে। এনজাইম, অ্যান্টিবডি, আমি অলরেডি বলে ফেলছি কি হরমোন গঠন করে। প্রোটিন কি করে? বিভিন্ন ধরনের হরমোন তৈরি করে। ঠিক আছে, এগুলো যেগুলো দাগাই দিলাম এগুলো পড়লেই হবে। ওকে, তাহলে পোল 3 আসছে ভাইয়া, তাহলে পোল 3টা লঞ্চ করে দেন। 30 সেকেন্ডের ভিতরে তোমরা আনসার করবা। সব থেকে ক্ষুদ্র সরল প্রোটিন কি? অনেকবার চিল্লে চিল্লে বলছি, এরপরে যদি ভুল করো আমি অনেক কষ্ট পাবো। ঠিক আছে, সব থেকে ক্ষুদ্র সরল প্রোটিন কোনটা? ঠিক আছে, ক্ষুদ্র প্রোটিন কোনটা? আনসার করো, 30 সেকেন্ড টাইম, বেশি টাইম নিও না, স্লাইড বড়। ঠিক আছে, স্লাইড শেষ করতে হবে। ভেরি গুড, 90% সঠিক উত্তর দিছো। প্রোটামিন ভাইয়া, প্রোটামিন সব থেকে ক্ষুদ্র প্রোটিন, প্রোলামিন না। প্রোলামিন একটা প্রোটিন যেটা হচ্ছে ভুট্টার জেইনে থাকে। প্রোটামিন সব থেকে শুদ্ধ। তাও থ্যাঙ্কস, তোমরা প্রায় 90%-90%-এর মতো সঠিক আনসার দিছো। পোল 4 ভাইয়া, পোল 4 তাড়াতাড়ি লঞ্চ করে দেন। নিচের কোনটি সরল প্রোটিন নয়? সরল প্রোটিনের উদাহরণ কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে, তাই না? যুগ্ম প্রোটিনের উদাহরণ। তাহলে কোনটি সরল প্রোটিন নয়? আনসার করো তাড়াতাড়ি। পোল 4, 30 সেকেন্ডে আনসার করো। আশা করি সবাই কারেক্ট আনসার দিবা, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবা, তাই না? ভার্সিটিতে চান্স পেয়ে বা মেডিকেল ডেন্টালে চান্স পেয়ে। ওকে, আমরা দেখি কিভাবে কি করো। এই কোশ্চেনটা যদি বেশি পারো আমি অনেক খুশি হব। এবং আমি লাইভ ক্লাস যখন করি, মানে হচ্ছে অফলাইন ক্লাস যখন করি একদম সামনাসামনি, আমি স্টুডেন্টদের গিফট দেই যারা আমার কোশ্চেনের উত্তর পারে। বাট এখন তো গিফট দেওয়া সম্ভব না। একবার একটা খুব সুন্দর একটা মানি ব্যাগ একজনকে দিয়ে দিছিলাম। ভেরি গুড, 92% সঠিক আনসার দিছো। কারণ কি? গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিনটা ছিল হচ্ছে যুগ্ম প্রোটিন। কারণ প্রোটিনের সাথে কি যুক্ত আছে দেখো তো? নন প্রোটিন অংশ গ্লাইকোজেন যুক্ত আছে, তাই এগুলো হচ্ছে যুগ্ম প্রোটিন। কেমন? ভেরি গুড, তোমরা 92% সঠিক আনসার দিছো। তো যাই হোক, একবার একটা মজার কাহিনী বলি। একবার কলেজ, ওর নাম কি, সায়েন্স ল্যাব ব্রাঞ্চে একটা ছেলে এত সুন্দর একটা কঠিন কোশ্চেনের আনসার পারছে, আমি খুশি হয়ে আমার মানি ব্যাগটা ওকে দিয়ে দিছিলাম। পরে অনেক দুঃখ করছি যে স্ক্যান দিলাম, আসলে এক্সাইটেড হয়ে আমি অনেক অনেক কিছু করে ফেলি। হ্যাঁ, মানি ব্যাগটা অনেক জোস ছিল। এবারে আসো, এনজাইম বা উৎসেচক। আমরা কেন প্রোটিনের পরে এনজাইম পড়তেছি? কেউ জানো? চ্যাট বক্সে লিখো তো, প্রোটিনের পরে কেন এনজাইম পড়তেছি। কারণ হচ্ছে এনজাইম প্রোটিন দিয়ে গঠিত। এনজাইম কি দিয়ে গঠিত? এর ফার্স্ট উদ্দেশ্যই হচ্ছে এনজাইম কি দিয়ে গঠিত? প্রোটিন। তাহলে প্রোটিন যেহেতু আমরা পড়ে ফেলছি, এখন আমরা এনজাইম পড়ে ফেলবো। এনজাইম হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত। দেখো একটা কথা লেখা আছে, এনজাইমের বাংলা কি? উৎসেচক। এটা একটু মনে রাখতে হবে, উৎসেচক। এবং একটা কথা লেখা আছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মানে কি বলতো? প্রভাবক। ক্যাটালিস্ট মানে কি? প্রভাবক। তাহলে প্রভাবকের যে কাজ, এনজাইমও সেই কাজ করবে। এরা কি করে বলতো? কেমিস্ট্রিতে আমরা পড়ছি, প্রভাবক কি করে? বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। এরা কি করে? বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। এরা কি করবে? বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, মানে হচ্ছে বুস্ট আপ করবে। যে বিক্রিয়াটা আগে হইতে 10 মিনিট লাগতো, এটাকে কি করবে? 2 মিনিট করবে। জাস্ট মানে স্পিডটা বাড়ায় কমায়। কি করে বলতো? স্পিড বুস্ট আপ করে বা স্পিডটাকে বাড়ায়। ঠিক আছে, ত্বরান্বিত করে। এগুলো হচ্ছে প্রভাবকের কাজ। বাট বিক্রিয়া শেষে নিজেরা কি থাকে? আনচেঞ্জড থাকে বা অপরিবর্তিত থাকে। বিক্রিয়ার পরে নিজেরা কি থাকে? অপরিবর্তিত থাকে। এগুলো জানতে হবে। এবং এরা প্রোটিন দিয়ে তৈরি, তার মানে কি? এরা কলয়েড। প্রোটিন মানে কি বলো? বৃহদণু। এবং বৃহদণু মানেই কলয়েড। আমি অলরেডি অনেক সুন্দর করে বুঝাইছি, আবার সামনে বুঝাবো। ঠিক আছে, এই জিনিসগুলো করে। এবং এনজাইমের এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এনজাইমের পরের স্লাইডে চলে যাই। এনজাইম তাহলে কি? দেখো খুব ইজি হয়ে গেল না? অলরেডি বলে ফেলছি, প্রোটিন এনজাইম দিয়ে মানে এনজাইম প্রোটিন দিয়ে তৈরি হয়। এনজাইম মানেই কি? প্রোটিন। অলরেডি বলে ফেলছি এরা কি? প্রভাবক। তার মানে কি? কলয়েড প্রকৃতির। কলয়েড মানে কি? বৃহদণু। আমি বারবার বলতেছি, কলয়েড মানে কি? বৃহদণু। এবং যেহেতু প্রোটিন, এনজাইম যেহেতু প্রোটিন, তাহলে এনজাইমও কি? কলয়েড বা বৃহদণু। আগেও বলে ফেলছি। এদের পিএইচ কত বলতো? 6 থেকে 9। একটা নির্দিষ্ট পিএইচ এর ভিতরে এরা কাজ করতে পারে, 6 থেকে 9-এর ভিতরে। আমরা সামনে পড়বো। এরা অধিক তাপে বিনষ্ট হয়। এরা কিন্তু বেশি তাপে বিনষ্ট হয়, কম তাপে বিনষ্ট হয় না। তো একটা নির্দিষ্ট তাপমাত্রায় এনজাইম কাজ করে। সেই এনজাইমটা বা অনুকূল তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এনজাইম শুধুমাত্র 35 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করবে। এবং এরা অবশ্যই প্রোটিন দিয়ে তৈরি হবে। ঠিক আছে, এরা খুব অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করবে। আমরা জানি নির্দিষ্ট বিক্রিয়ার জন্য এনজাইম নির্দিষ্ট, সুনির্দিষ্ট, এটা তোমরা বুঝো।
কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, সব এনজাইম কাজ করতে, এটা আসলে পানিতে দ্রবণীয় না লিখে সব এনজাইম কাজ করতে পানির দরকার হয়, ঠিক আছে? এনজাইম কাজ করার জন্য অবশ্যই পানির দরকার, মাস্ট। তাহলে এরা প্রোটিন, এরা কলয়েড মানে এরা বড় অণু, এরা নির্দিষ্ট পিএইচ এর মধ্যে কাজ করে, এরা নির্দিষ্ট তাপমাত্রার ভিতরে কাজ করে, অধিক তাপে এরা নষ্ট হয়, এরা বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, অলরেডি লিখে দিছি তাই না? আর এরা অবশ্যই পানি দিয়ে কাজ করবে, পানি ছাড়া এরা কাজ করতে পারে না। এবারে আসো এনজাইমের শ্রেণী বিভাগ। এই জায়গাটা তোমাদের সিকিউ, তোমাদের বোর্ডের এমসিকিউ, তোমাদের ভার্সিটির এমসিকিউ, মানে 1,00,000% ইম্পর্টেন্ট। এতটাই ইম্পর্টেন্ট যে বলে বোঝানো যাবে না হাউ ইম্পর্টেন্ট। একটু বুঝাই। তাহলে এনজাইম কি কি? দুই প্রকার। প্রোটিনের মতো এনজাইম দুই প্রকার, একটা হচ্ছে সরল প্রোটিন ছিল, তাহলে এনজাইম কি? সরল এনজাইম। আর একটা হচ্ছে যৌগিক বা কনজুগেটেড এনজাইম। তাহলে সরল এনজাইম কি? দেখো, যেহেতু প্রোটিন, আমরা সরল প্রোটিন কি ছিল? শুধু প্রোটিন দিয়ে গঠিত। সরল এনজাইম কি? শুধু প্রোটিন দিয়ে গঠিত। আর কনজুগেটেড এনজাইম কি? প্রোটিন থাকবে প্লাস কি থাকবে? অপ্রোটিন অংশ থাকে। তাহলে কনজুগেটেড এনজাইমে কি থাকবে? প্রোটিন প্লাস অপ্রোটিন অংশ। কি থাকবে? প্রোটিন থাকবে আর হচ্ছে অপ্রোটিন অংশ থাকবে কনজুগেটেড এনজাইমে। তাহলে দেখো আমরা পড়ি। তাহলে কনজুগেটেড প্রোটিন, প্রোটিনটা কেটে আমি এনজাইম লিখে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? কনজুগেটেড এনজাইম কি কি দিয়ে গঠিত? কনজুগেটেড এনজাইমের দুইটা পার্ট, একটা হচ্ছে প্রোটিন পার্ট আর একটা হচ্ছে অপ্রোটিন পার্ট। তোমরা কিন্তু ভালো মতো বোঝার চেষ্টা করো, খালি স্লাইড দেখলে হবে না, শুনতে হবে। আমি কিন্তু দাগাচ্ছি, এটা দেখো। কনজুগেটেড এনজাইমের দুইটা পার্ট, একটা প্রোটিন পার্ট, একটা অপ্রোটিন পার্ট। প্রোটিন যে পার্ট তাকে বলে অ্যাপো এনজাইম। তাহলে এনজাইম প্রোটিন দিয়ে তৈরি তৈরি, তার মানে তার নিজের পার্ট কি? প্রোটিন পার্ট, তাই একে বলা হয় অ্যাপো। অ্যাপো মানে কি জানো? নিজের। অ্যাপো মানে কি বলতো? অ্যাপো একটা গ্রিক শব্দ যেটার মানে হচ্ছে নিজের। তাহলে অ্যাপো এনজাইম মানে কি? নিজের পার্ট। এনজাইম মানে এই প্রোটিন, তাহলে ওর যে নিজের পার্টটা ওটা কি? প্রোটিন অংশ। আরেকটা অংশ থাকে যেটা হচ্ছে অপ্রোটিন অংশ, ওই অংশটার নাম হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক মানে হচ্ছে গিয়া বাইরের। প্রস্থেটিক মানে কি? বাইরে থেকে বা বাইরের। প্রস্থেটিক মানে কি? আমি আবার বললাম, বাইরে থেকে। প্রস্থেটিক মানে কি? বাইরে থেকে। তাহলে অপ্রোটিন পার্টটার নাম কি? প্রস্থেটিক পার্ট। এবারে দেখো, অপ্রোটিন অংশটা যদি তোমার জৈব রাসায়নিক পদার্থ হয়, মানে জৈব রাসায়নিক পদার্থ, তার মানে কি? হাইড্রোকার্বন হতে পারে, কি? হাইড্রোকার্বন হয়, তাহলে ওগুলোকে বলা হয় হচ্ছে কোএনজাইম। কি? ওএনজাইম। আর অপ্রোটিন অংশটা যদি অজৈব পদার্থ বা মেটাল হয়, কি হয়? অজৈব পদার্থ বা মেটাল বা ধাতু হয়, তাহলে ওরা হচ্ছে কোফ্যাক্টর। আমি লিখে দিচ্ছি কি কি ধাতু হইতে পারে: আয়রন, জিঙ্ক, কপার। ঠিক আছে? আয়রন, জিঙ্ক অথবা কপার হইতে পারে, ঠিক আছে? তাহলে মেটাল হইলে ওই অপ্রোটিন অংশটা বা ওই প্রোস্থেটিক গ্রুপটার নাম হবে কোফ্যাক্টর। আর যদি ওটা জৈব রাসায়নিক পদার্থ হয়, ওটা হচ্ছে কোএনজাইম। আমি আবার বলি, এনজাইম দুই প্রকার। সরল এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত, আর যৌগিক এনজাইমে প্রোটিন থাকবে, সাথে একটা অপ্রোটিন অংশ থাকবে। প্রোটিন অংশটার নাম হচ্ছে অ্যাপো এনজাইম, মানে নিজের এনজাইম। অ্যাপো মানে নিজের, নিজের পার্টটা কি? প্রোটিন অংশ। আর বাইরে থেকে যে অংশটা আসে বা অপ্রোটিন যে অংশটা আছে, ওটার নাম হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপটা যদি জৈব পদার্থ হয়, তার মানে কি? হাইড্রোকার্বন হয়, তাহলে ওগুলোকে বলবো কোএনজাইম। আর যদি ওটা অজৈব পদার্থ হয়, অজৈব পদার্থ কি? আমরা জানি বিভিন্ন ধাতু, তাই না? এর ভিতরে কোনো কার্বন নাই, আয়রন, জিঙ্ক, কপার, তাহলে ওটাকে বলবো হচ্ছে কোফ্যাক্টর। ঠিক আছে? কি বলবো? কোফ্যাক্টর। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু সিকিউতেও লাগবে তোমাদের। তাহলে স্লাইডটা দেখো, আমরা চাই এনজাইমের ক্রিয়া কৌশল। এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা জীবনও, এ জন্মে এটা এমসিকিউতে আসবে না। যদি রিটেন, ঢাকা ভার্সিটি রিটেনে আসতে পারে, লক কি, মতবাদ কি। ঠিক আছে? এনজাইম আমরা জানি বিক্রিয়কের উপর কাজ করে। এই দেখো, বিক্রিয়ক মানে কি? সাবস্ট্রেট। এনজাইম কার উপর কাজ করে? বিক্রিয়কের উপর কাজ করে। এখন বিক্রিয়কের উপর কাজ করতে হইলে এদের যে বিক্রিয়ার ত্বরান্বিত করবে, ত্বরান্বিতটা করে কাঁপুনির মাধ্যমে। এখন কাঁপুনি করার জন্য, এখন চিন্তা করো, তোমরা ঈদে কোলাকুলি করছো না? ঈদে কোলাকুলি করছো একজন আর একজন। এখন তো করোনায় করতে পারো না, এবার আগের ঈদের গুলোতে কোলাকুলি আমরা করতাম, তাই না? কোলাকুলি করার পর একটা ঝাঁকি দিতাম না, একটা শেক করতাম না? কোলাকুলি কইরা কিন্তু বইসা থাকতাম না, একটা সুন্দর একটা ঝাঁকি দিতাম। তাহলে সবসময় ওরা যখন দুইটা বডি মিলিত হবে, ওরা কিন্তু ঝাঁকি দেবে। এর আরো অনেক উদাহরণ আছে, আমি অনেক ভদ্র একটা উদাহরণ দিলাম কোলাকুলি, আরো অনেক উদাহরণ আছে। যখন দুইজন মিলিত হবে, একটা ঝাঁকি দিবেই, তাই না? তো যাই হোক, তাহলে এই এনজাইম যখন বিক্রিয়কের সাথে মিলিত হবে, এনজাইম কি একটা বিক্রিয়কের উপর কাজ করে না? বিক্রিয়কের সাথে মিলিত হলে ওরা ঝাঁকি দিয়ে অ্যাক্টিভ হয়। কি হয়? ঝাঁকি দিয়ে অ্যাক্টিভ হয়। ঝাঁকি দেওয়ার নাম, ঝাঁকি দেওয়াটাই হচ্ছে অ্যাক্টিভেশন। তাহলে কিভাবে হয়? ওই মিলিত হওয়ার জন্য তোদের ফিট হইতে হবে। ফিট হওয়ার জন্য এনজাইমের ভিতরে থাকে একটা প্রবর্ধিত অংশ, যেটার নাম হচ্ছে চাবি। এই যে দেখছো একটা প্রবর্ধিত অংশ, এটার নাম কি?
চাবি বা কি, এটার নাম কি প্রবর্ধিত অংশ, চাবি বা কি। আর সাবস্ট্রেট বা বিক্রিয়কের ভিতরে দেখো একটা ফাঁকা জায়গা আছে যাতে চাবিটা ঢুকে যেতে পারে, চাবিটা দেখো এই বরাবর ঢুকে যেতে পারে, এই জায়গাটার নাম হচ্ছে তালা বা লক, তালা বা লক। আর এটা হচ্ছে চাবি বা কি। এই জন্যই, এবং তারা দেখো দুইজন একসাথে মিলিত হয়ে গেছে, এই দেখছো ফিট হয়ে গেছে, একদম ফিট হয়ে গেছে। এবং ফিট হয়ে কি ওরা ঝাঁকি দিল, ঝাঁকি দেওয়ার ফলে কি এরা অ্যাক্টিভেশন হয়ে গেল। তার মানে কি ওদের যে বিক্রিয়ার হার ওইটা বাড়াই দিল। এইটাই হচ্ছে কি তোমার তালা চাবি মতবাদ। এটা সিকিউর জন্য, এটা জীবনেও আসবে না, তারপরেও যদি আইসা যায় তাই তোমাদের দিয়ে দিলাম, কেমন? ওকে। এবার আসো এনজাইমের কার্যকারিতার প্রভাবক সমূহ, অলরেডি আমি তোমাদের পড়িয়ে ফেলেছি। সেটা হচ্ছে 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে এরা বেশি কার্যকর থাকে। আর পিএইচ অলরেডি বলছি 6 থেকে 9 থাকে, আগের পড়া। হ্যাঁ, প্রভাবক গুলো কি, এইটা যাদের মুখস্থ করার ইচ্ছা করবা, যাদের মুখস্থ না করার ইচ্ছা করবা না, মুখস্থ করতে হবে। এটা কিন্তু ভাইয়া পড়ানোর কিছু আছে, কোন এনজাইমের অপটিমাম পিএইচ কত, এটা মেডিকেল ডেন্টালে ভর্তি পরীক্ষার জন্য লাগে, ভার্সিটিতে খুব বেশি আসে না। ঠিক আছে, যারা মেডিকেল ডেন্টালে চান্স পেতে চাও তারা এটা পড়বা। বিশেষ করে ডেন্টালে এটা আসছিল, ডেন্টাল ভর্তি পরীক্ষা ইনভার্টেসটা, ইউরিয়াসটা, এই দুইটা অনেকবার আসছিল। আর মেডিকেলে আসছিল শুধুমাত্র পেপসিনটা, মেডিকেলে আসছিল শুধু পেপসিন, আর ডেন্টালে এই দুইটা আসছিল। এই দুইটা শুধুমাত্র মেডিকেল ডেন্টালের জন্য লাগবে, ভার্সিটিতে এগুলো জীবনে আসে না। এবার আসো এনজাইমের কার্যকারিতার প্রভাবক, বিভিন্ন ধাতু প্রভাব ফেলতে পারে, আমরা অলরেডি পড়ে আসছি। এনজাইমের ভিতরে কোফ্যাক্টর থাকে, তাহলে কি এরা কোফ্যাক্টর কি, ধাতু হলে কোফ্যাক্টর, এরা প্রভাব ফেলবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পানি, তাই না? পানি ছাড়া কিন্তু এনজাইম কার্যকর হবে না, তাহলে পানি কি এনজাইমের কার্যকারিতা বজায় রাখবে। তাহলে এনজাইমের কার্যকারিতা কে বজায় রাখবে? পানি। যে কটা দাগাই দিলাম এই কটা পড়লেই হবে। এনজাইমের ব্যবহার, ভাইয়া ব্যবহার গুলো আমি পড়াইতে চাই না, তোমরা পড়া নিও, বাট যেটা ইম্পর্টেন্ট আমি বলে দেই। ব্যবহারগুলো তো তোমরা পারবাই, বইতে আছে বা যে কয়টা স্লাইডে আছে পড়বা। ডিএনএ, ডিএনএ কাটতে কোন এনজাইম ইউজ করা হয়? রেস্ট্রিকশন। ডিএনএ লাগাইতে, জোড়া লাগাইতে কোনটা বলো তো? লাগানো। লাগানো থেকে লাইগেজ। আর জোড়া লাগাইতে কোনটা বলো তো? কর্তনে হচ্ছে রেস্ট্রিকশন। কর্তনে কি? রেস্ট্রিকশন। ঠিক আছে, কর্তনে কি? রেস্ট্রিকশন। আর জোড়া লাগাই কে? আর জোড়া লাগাই কে বলতো? লাইগেজ। জোড়া লাগাই কে ভাইয়া? পুরা লাইগেজ। এটা পরীক্ষায় বারবার আসে, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আসছিল একবার। এবার আসো জাইমেজ এনজাইম। তোমরা ইথানলের শিল্পোৎপাদন পড়ছো না? তোমাদের সব থেকে ফেভারিট সাবজেক্ট কার্বোহাইড্রেট, সরি জৈব যৌগ, হ্যাঁ, 2 নম্বর চ্যাপ্টার কেমিস্ট্রি 2nd পেপারের। ওটার ভিতরে ইথানলের যে শিল্পোৎপাদন, ওর ভিতরে আমরা পড়ছি না ইস্ট মিশিয়ে দেয়। ইস্টের ভিতর কি থাকে? জাইমেজ এনজাইম থাকে, যা শর্করাকে ভাঙা কিসে পরিণত করে? ইথানল। ইথাইল অ্যালকোহল মানে কি? ইথানল। মনে আছে সংকেতটা? মনে আছে? CH3COOH, ইথানল তৈরি করে। ঠিক আছে, তাহলে ফার্মেন্টেশন বা গাজনে কি দরকার হয়? জাইমেজ এনজাইম, যেটা ইস্ট থেকে পাওয়া যায়। এছাড়া সেলুলোজ কাগজ শিল্পে ব্যবহার করা হয়। ট্রিপসিন, এটা খুব ইম্পর্টেন্ট, ছানি অপারেশনে ট্রিপসিন ব্যবহার করা হয়। এটা যে কয়বার ভার্সিটিতে আসছে, DU, JU, সাস্ট, এগ্রি, এগ্রিকালচার ভার্সিটি, এগুলোতে বারবার আসছে ট্রিপসিন। সানি, সানি মানে কি জানো? চোখের যে লেন্স ওটা ঘোলা হওয়া যাওয়া, ময়লা হওয়া, ওর উপরে যদি কোনো কাটাকাটি করতে হয় না, ট্রিপসিন এনজাইমটা যদি আমরা দিয়ে দেই, সাথে সাথে চোখের ছানিটা দূর হয়ে যায়। আপাতত এতটুকু মনে রাখো। তাহলে ছানির জন্য ট্রিপসিন ব্যবহার করা হয়। ভাইয়া পোল 5 চলে আসছে। উৎসেচক, উৎসেচক মানে কি বলতো? এনজাইম। তাহলে এনজাইমের প্রধান উপাদান কোনটা? বারবার বলছি, ভুল করলে আমি মাইর দিব, অনলাইনে মাইর দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এটা পড়ো। দেখি কত পার্সেন্ট সঠিক আনসার দাও। উৎসেচক মানে হচ্ছে এনজাইম। এনজাইমের সঠিক মানে উপাদান কি? ঠিক কি বলে ফেলছি? হ্যাঁ, উপাদান কোনটা? আমি চেষ্টা করতেছি যত সহজ ভাবে। ভেরি গুড, 97% সঠিক উত্তর দিছো। তোমাদেরকে অনেক থ্যাঙ্কস যে তোমরা আমাকে কোঅপারেট করতেছো, আদনানকে কোঅপারেট করতেছো। আমার পড়া এবং আদনানের পড়া, আদনান যেগুলো Q&A বক্সে তোমাদেরকে দিচ্ছে, এগুলো খুব সুন্দর মতো বুঝতেছো। থ্যাঙ্কস আ লট এজন্য। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে ভাইয়া এনজাইম শেষ, আমরা চলে যাব হচ্ছে লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। লিপিডকে কেন স্নেহ জাতীয় পদার্থ বলে বলো তো? বাচ্চাদের গালের ভিতরে কি থাকে? তুলতুলা থাকে না? আপেলের মতো টসটসা থাকে, তার মানে কি চর্বি থাকে। তার মানে কি চর্বি থাকলে আমরা তাকে একটু স্নেহ করি। আমরা একটা বাচ্চা যদি একটু দেখি টসটসা গাল, যাই একটা চটকায় দাও না, গালের ভিতরে একটা চিমটি কাইটা দাও, ভাই, যেটা খুবই খারাপ, বাচ্চারা খুব রাগ হয়, ওরা কিন্তু মনে মনে গালি দেয়। ঠিক আছে, মনে মনে গালি দেয়।
ঠিক আছে, ওদের গালি ওদের মতো দেয় আর কি। ঠিক আছে, তাহলে এই জন্য লিপিডকে স্নেহ জাতীয় পদার্থ বলা হয়। তাহলে কি আমরা একটা জানলাম যে চর্বি জমা থাকলে আমরা স্নেহ করি সেই সমস্ত তাদের সবাইকে, বাচ্চা হোক মেয়ে হোক, চর্বি থাকলেই তাদের, যাই হোক সরি মানে বাচ্চাদের আমরা চর্বি থাকলে হচ্ছে স্নেহ করি গালে, তাই না? এবং অয়েল দিয়েও কিন্তু স্নেহ করা হয়। দেখো তো সুন্দর, ছোটবেলা তেলের অ্যাড দেখতাম না আমরা? তেলের অ্যাড দেখতা তোমরা? ছেলেদের মায়েরা মাথায় সুন্দর তেল মাইখা দেয় স্নেহ কইরা, হ্যাঁ? তারপর হচ্ছে মেয়েদের চুলে যাতে ঘন কালো চুল হয়, হ্যাঁ, অনেক গার্থি চুল হয়, অনেক বড় ঘন চুল হয়, তেল মাইখা দেয়, ওটা তো এক ধরনের স্নেহ। তাহলে তেল আর চর্বি মাত্রই কি স্নেহ জাতীয় পদার্থ, এগুলোই লিপিড। ঠিক আছে, অ্যাজ এ হোল। এখানে দেখো কয়েকটা উদাহরণ দেওয়া আছে, তেল চর্বি মূলত লিপিড। আর একটা লিপিড আছে সেটা হচ্ছে মোম। তাহলে তেল চর্বি আর মোম এটা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। আমরা এরপরে আসবো আমাদের কোশ্চেন কিভাবে হবে লিপিডের বৈশিষ্ট্য। লিপিড আমরা জানি ম্যাক্সিমাম হচ্ছে বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন। এটা মনে রাখতে হবে ভাইয়া। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ঠিক আছে, নারকেল তেলে তো দুনিয়ার গন্ধ, সরিষার তেলে তো দুনিয়ার গন্ধ। ভাইয়া ওই দুইটাতেই শুধু গন্ধ আছে, আর তেমন কোনো তেলে তেমন কোনো গন্ধ নাই। খুব কম জিনিসে গন্ধ আছে, যেমন টারপিনে আমরা পাবো আজকে লিপিড গন্ধ আছে। তারপরে ম্যাক্সিমাম, এটা আসলে ম্যাক্সিমাম হচ্ছে গন্ধহীন। কি বলো? ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম লেখেনি, আমি লিখে দিলাম ম্যাক্সিমাম গন্ধহীন। আর কিছু কিছু আছে গন্ধযুক্ত, যেমন টারপিন আমরা পাবো। আমরা আজকে আরো সরিষার তেল, তারপর হচ্ছে নারকেল তেল, এগুলো হচ্ছে কি তোমার গন্ধযুক্ত। ম্যাক্সিমাম হচ্ছে গন্ধহীন, আর এদের কোনো স্বাদ নাই, এরা বর্ণহীন। এবারে আসো, এরা মূলত হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে গঠিত। এটা মনে রাখতে হবে ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। ফ্যাটি অ্যাসিড কি বলতো? অবশ্যই COOH থাকতে হবে, তাই না? জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের মূলক এটা। এর সাথে কি যুক্ত হবে বলতো? গ্লিসারল। গ্লিসারল ইজ নাথিং বাট অ্যালকোহল। গ্লিসারল কি বলতো? কিছুই না। গ্লিসারল আসলে কি? অ্যালকোহল। তার মানে কি OH মূলক থাকবে। গ্লিসারলে কি থাকবে? OH মূলক থাকবে। এখন গ্লিসারলটা কি, তাই না? এটা একটু দেখাই। গ্লিসারল, গ্লিসারল হচ্ছে এমন একটা অ্যালকোহল যেটাতে 3টা OH মূলক থাকবে। কয়টা OH মূলক থাকবে ভাইয়া? 3টা OH মূলক। এই জায়গাটা থেকে কিন্তু অনেক ট্রিকি কোশ্চেন হয় অবজেক্টিভে, তোমরা পারো না। লেখা দেয় যে লিপিডে গ্লিসারল, মানে একবারে কোশ্চেন দিছিল যে নিচের কোনটি সত্য, দিয়ে দিছিল যে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলের মাধ্যমে লিপিড গঠিত হয়। সবাই ওইটারে ভাবছে ভুল কথা। না, গ্লিসারল মানে কি? এক ধরনের অ্যালকোহল। গ্লিসারল যা, অ্যালকোহল তা। কিন্তু গ্লিসারল হচ্ছে এমন একটা অ্যালকোহল যেটাতে 3টা অ্যালকোহল মূলক থাকবে। কয়টা অ্যালকোহল মূলক থাকবে ভাইজানেরা? 3টা। একটা, দুইটা, তিনটা, আপাতত এটা মনে রাখো। তার মানে কি ফ্যাটি অ্যাসিড পাবো, আর আমরা কি পাবো? অ্যালকোহল পাবো। এবং অ্যালকোহলটা কি পাবো বলতো? গ্লিসারল পাবো। অ্যালকোহল হিসেবে কি পাবো? গ্লিসারল পাবো। তাহলে গ্লিসারলও যা, অ্যালকোহলও তাই। কয়টা কয়টা অ্যালকোহল থাকে এখানে? 3টা অ্যালকোহল থাকে, 3টা ওএইচ মূলক থাকে। গ্লিসারলের ভিতরে 3টা ওএইচ মূলক থাকে। আর লিপিড আমরা সবাই জানি পানিতে অদ্রবণীয়। পানিতে জীবনেও লিপিড গোলাইতে পারবা? জীবনেও পারবা না। তারপরে লিপিড কি বলতো? পানিতে ডেফিনেটলি ভাসে। তুমি দিয়া দেখো তো, লিপিড ভাসে। ঠিক আছে। আর এরা স্নেহ পদার্থ বা তেল, মানে স্নেহ ফ্যাট বা তেল, এগুলো আমরা সামনে আরো ডিটেলস পড়বো। এগুলো লাগবে। এরা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। আর তোমাদের কিন্তু সিকিউর পড়াও হয়ে গেল, ঠিক আছে? সিকিউতে কি গ্লিসারল, গ্লিসারল কি 3টা হাইড্রোক্সিল বা অ্যালকোহল গ্রুপ যুক্ত অ্যালকোহলই হচ্ছে কি তোমার গ্লিসারল। ঠিক আছে, এবার আসলে লিপিডের শ্রেণী বিভাগ অ্যাজ এ হোল একটু মুখস্থ করো, তারপরে আমরা ডিটেলসে চলে যাব। সরল লিপিড কি কি পাইলাম আমরা? দেখো তো, চর্বি, তেল আর মোম। তো চর্বি আর তেলটা আমরা একসাথে গোল করি। সরল লিপিড কি? যে সমস্ত লিপিডে শুধুমাত্র লিপিড থাকে, কোন রকম অলিপিডীয় পদার্থ থাকে না। অলিপিডীয় পদার্থ কি? যেমন ফসফেট একটা অলিপিডীয় পদার্থ, গ্লাইকোজেন মানে কার্বোহাইড্রেট, গ্লাইকোজেন কি একটা কার্বোহাইড্রেট না? এর একটা অলিপিডীয় পদার্থ। সালফার একটা অলিপিডীয় পদার্থ। তাহলে লিপিড, সরল লিপিড কি? যাদের ভিতরে আমরা শুধুমাত্র লিপিড অংশ পাবো। আর যৌগিক লিপিড কি? দেখো তো, যাদের ভিতরে আমরা লিপিড বাদেও তোমরা কি পাবো? দেখো তো, অলিপিডীয় উপাদান পাবো। অলিপিডীয় উপাদান কি? দেখো, ফসফেট, গ্লাইকোজেন বা কার্বোহাইড্রেট, আরটা হচ্ছে তোমার সালফার। ওগুলো হচ্ছে যৌগিক লিপিড, অনেকটা ওই প্রোটিনের মতো। উদ্ভূত লিপিড কি? উদ্ভূত কথাটার মানে হচ্ছে ভাই নতুন। কি? উদ্ভূত কথাটার মানে হচ্ছে নতুন, যেটা হচ্ছে নতুন ভাবে তৈরি লিপিড। কি? নতুন ভাবে তৈরি লিপিড গুলো হচ্ছে উদ্ভূত লিপিড। তাহলে কি উদাহরণগুলো মনে রাখো, আমরা লাস্টে ডিটেইলস পড়বো। ভেরি ভেরি, এখান থেকে এক্সাম্পল মাস্ট, এখান থেকে এক্সাম্পল মাস্ট আসে যে কোনটা সরল লিপিড, কোনটা যৌগিক লিপিড, কোনটা উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিড 3টে আমরা মনে রাখি, স্টেরয়েড, টারপিনস, রাবার। তাহলে উদ্ভূত লিপিড কি কি বলতো? স্টেরয়েড, টারপিন, রাবারস। আবার বলি, উদ্ভূত লিপিড কি কি? স্টেরয়েড, টারপিন, রাবার। উদ্ভূত লিপিড কি কি?
স্টেরয়েড, টারপিন, রাবার। আবার উদ্ভূত লিপিড কি কি? স্টেরয়েড, টারপিন, রাবার। উদ্ভূত লিপিড কি কি? স্টেরয়েড, টারপিনস, রাবার। আর সরল লিপিড কি দেখো তো? চর্বি, তেল আর মোম। চর্বি, তেল আর মোম, এরা হচ্ছে সরল লিপিড। কেন একসাথে চর্বি তেল বললাম আমরা একটু পরে ডিটেলস জানবো, ঠিক আছে? আর যৌগিক লিপিড কি? লিপিডের সাথে দেখো কতগুলো অলিপিডীয় নাম থাকবে, যেমন ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড। ডিটেলস পড়ি। সরল লিপিড। সরল লিপিড ভাইয়া দুই ধরনের, দেখো তো। একটা হচ্ছে স্নেহদ্রব্য। সরল লিপিড কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে স্নেহদ্রব্য আর একটা হচ্ছে মোম। এখন দেখো এই স্নেহদ্রব্য হচ্ছে গিয়া চর্বি আর তেল, তাহলে এই জন্যই কিন্তু চর্বি তেলকে আমরা একসাথে রাখছিলাম, ঠিক আছে? স্নেহদ্রব্য কি কি বলতো? চর্বি এবং তেল। স্নেহদ্রব্য কি? চর্বি, তেল। আর আরেকটা কি আছে সরল লিপিড, সেটা হচ্ছে মোম, ঠিক আছে? এখান থেকে বারবার কোশ্চেন আসে যে নিচের কোটি স্নেহদ্রব্য নয়, দিয়ে দেয় চর্বি, দিয়ে দেয় তেল, দিয়ে দেয় নারকেল তেল, দিয়ে দেয় মোম। তোমরা তখন পুরো একদম এদিক ওদিক হয়ে যাও। বাট সরল লিপিড মোম, ঠিক আছে, সরল লিপিড স্নেহদ্রব্য, ঠিক আছে। তো স্নেহদ্রব্যর ভিতরে জাস্ট দুইটা উদাহরণ আছে, একটা হচ্ছে চর্বি আর একটা হচ্ছে তেল। এখন চর্বি কাকে বলে বলো তো? চর্বি কাকে বলে আমি আবার বলতেছি, সরল লিপিড দুই প্রকার, একটা হচ্ছে স্নেহদ্রব্য আর একটা মোম। স্নেহদ্রব্য আবার দুই প্রকার, একটা চর্বি, তেল। এই দেখো স্নেহদ্রব্য আবার দুই ধরনের, কি কি? চর্বি আর তেল। আর মোম এক ধরনের সরল লিপিড যারা স্নেহদ্রব্য নয়। তাহলে আমি লিখে দেই, মোম কিন্তু স্নেহ দ্রব্য নয়, ঠিক আছে? এই জায়গা থেকে জাস্ট এতটুকু পড়লেই হবে। আর চর্বি আর তেলের বৈশিষ্ট্য পড়তে হবে, সেটা হচ্ছে চর্বি কি? সাধারণ তাপমাত্রায় কঠিন, আমরা সবাই জানি ফ্যাট সাধারণ তাপমাত্রায় কঠিন বা অর্ধ কঠিন, সেমি সলিড। আর তেল কি? সাধারণ তাপমাত্রায় সাধারণত তরল থাকে, ঠিক আছে? আমরা জানি, সবাই জানি, এগুলো জানবা। আশা করি বুঝতে পারছো। তাহলে মোম সরল লিপিড, বাট মোম কিন্তু স্নেহদ্রব্য নয়। আর চর্বি আর তেল কি? স্নেহদ্রব্য। সরল লিপিড হচ্ছে স্নেহদ্রব্য কি কি আছে? চর্বি আর তেল। আর সরললিপিডের যদি এক দাগে উদাহরণ কি কি বলতে পারি? স্নেহদ্রব্য আর মোম। স্নেহদ্রব্যের ভিতর কি ছিল? চর্বি, তেল। তাহলে সরললিপিড কি কি? চর্বি, তেল আর মোম। সরললিপিড কি কি হলো বলো? চর্বি, তেল আর মোম। বারবার আসে পরীক্ষায়। এবার আসো যৌগিক লিপিড, এটা খুবই ইজি। যদি কিনা লিপিডের সাথে অলিপিডীয় অংশ থাকে, কি লিপিড থাকবে যৌগিক লিপিডে? কি থাকবে? লিপিড থাকবে আর হচ্ছে অলিপিড একটা অংশ থাকবে। অলিপিড কি কি থাকতে পারে বলতো? অলিপিড থাকতে পারে ফসফেট, অলিপিড থাকতে পারে কি বলতো? গ্লাইকোজেন বা কার্বোহাইড্রেট। হ্যাঁ, গ্লাইকোজেন। গ্লাইকোজেন গ্লাইকোজেন কি? এক ধরনের কার্বোহাইড্রেট। অলিপিড থাকতে পারে কি? তোমার প্রোটিন। অলিপিড কি থাকতে পারে? প্রোটিন। তাহলে এগুলো যদি লিপিডের সাথে যুক্ত থাকে ওগুলো হচ্ছে যৌগিক লিপিড। যেমন দেখো ফসফোলিপিড একটা যৌগ লিপিড। ফসফোলিপিড খুব ভালো মতো জানো, উদ্ভিদের কি কোষ ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে লিপিড পাইছিলাম না? ফসফোলিপিড 1 2 3 4, এটা কি ফসফোলিপিড বাইলেয়ার পাইছিলাম না? তাহলে লিপিডের ভিতর কি পাইছিলা? এই যে আবার কি, হ্যাঁ, ফসফোলিপিড বাইলেয়ার, তার মানে কি? ফসফোলিপিড পাইছিল, লিপিড পাইছিল, তাহলে কোষ ঝিল্লির গাঠনিক উপাদান। গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড কোথায় থাকে? আগের দিন কিন্তু খুব সুন্দর মতো পড়ানো হয়েছে, ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে গ্লাইকোলিপিড থাকে। এটা মনে করো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের যে মেমব্রেনটা আছে চারপাশে, এই মেমব্রেনে কি থাকবে? গ্লাইকোলিপিড থাকবে। আর লিপোপ্রোটিন ছোটবেলা থেকে আমরা আজীবন পড়ে আসছি, মাইটোকন্ড্রিয়াতে থাকতে পারে, মাইটোকন্ড্রিয়ার আবরণে থাকবে, নিউক্লিয়াসের আবরণে থাকবে। যত কোষীয় অঙ্গাণু আছে, সকল কোষীয় অঙ্গাণুর আবরণে কি পাবো আমরা? লিপোপ্রোটিন পাবো, তাই না? তার মানে লিপিডের সাথে প্রোটিন যুক্ত থাকবে, সেটা কি? এক ধরনের যৌগিক লিপিড। তাহলে দেখো তো লিপিডের কাজ কি? ফসফোলিপিড, লিপিডের ভিতরে ফসফোলিপিড কোষ ঝিল্লির গঠন তৈরি করে, ফসফোলিপিড বাইলেয়ার। এটা কি ফ্লুইড মোজাইক মডেল না? এটা তো ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলে কি? ফসফোলিপিড বাইলেয়ার আমরা কি পাই? লিপিড পাই, ঠিক আছে? ফসফোলিপিড বাইলেয়ারে কি পাই আমরা? লিপিড পাই, মানে ফসফোলিপিড পাই, এটা এক ধরনের লিপিড। আমরা ক্লোরোপ্লাস্টে গ্লাইকোলিপিড পাই, আমরা লিপোপ্রোটিন সকল কোষীয় অঙ্গাণুতে পাই, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, তারপর তোমার রাইবোজোম, হ্যাঁ, সবগুলোতে আমরা কি পাই? লিপোপ্রোটিন পাই। তাহলে লিপিডের কাজও কিন্তু আমাদের হয়ে গেল। এবারে আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিড কি? আমি তিনটা উদাহরণ পড়তে বলছিলাম, একটা হচ্ছে স্টেরয়েড, আর একটা পড়তে বলছিলাম কি? স্টেরয়েডের ভিতর কি আছে? কোলেস্টেরল, আমরা একটু পরে বলবো। স্টেরয়েড মানে কোলেস্টেরল। আর একটা আছে হচ্ছে টারপিনস, আর একটা হচ্ছে রাবার। আগে উদাহরণ তিনটা মুখস্থ করি, ঠিক আছে? উদ্ভূত লিপিড কি? স্টেরয়েড, টারপিন আর রাবার। এখন আসো উদ্ভূত লিপিড কি? উদ্ভূত লিপিড কি? নতুন লিপিড। আমি ফার্স্টে লিখলাম উদ্ভূত লিপিড কি বলতো? নতুন লিপিড, যেটা হচ্ছে তৈরি হয় কি থেকে? সরল লিপিড বা
যেটা হচ্ছে সরল লিপিড বা যৌগিক লিপিড থেকে, সরল লিপিড বা যৌগিক লিপিড থেকে তৈরি হয়, একটা প্রভাবক হিসেবে তৈরি হয়। এখন সেই প্রভাবকটা কি হইতে পারে বলতো? এনজাইম হইতে পারে। তাহলে সরল লিপিড থেকে এনজাইম বা পানি দ্বারা, আর্দ্র বিশ্লেষণ দ্বারা বা তাপ দ্বারা, কি সরল লিপিড, এটা যে কোনো উদ্ভূত যৌগের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে উদ্ভূত যৌগ এই তিনটা জিনিস দিয়ে তৈরি হবে। কি কি দিয়ে তৈরি হবে বলতো? সেখানে যদি কিনা কোনো সরল যৌগকে এনজাইম, পানি অথবা তাপ দ্বারা নতুন ধরনের কোনো লিপিড বা যৌগ তৈরি করা হয়, ওটাই হচ্ছে উদ্ভূত লিপিড বা উদ্ভূত যৌগ। ঠিক আছে? তাহলে পরীক্ষায় একটা কোশ্চেন থাকতে পারে যে উদ্ভূত লিপিড তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয় না? একবার আসছিল ঢাকা ভার্সিটিতে, এনজাইম, আর্দ্র বিশ্লেষণ, তাপ, সময়। উত্তর কি হবে? সময়। কারণ সরল লিপিড বা যৌগিক লিপিডকে যখন তুমি এনজাইম দিবা অথবা আর্দ্র বিশ্লেষণ করবা বা তাপ দিবা, তখনই তুমি নতুন লিপিড বা উদ্ভূত লিপিড পাবা। এই নতুন লিপিডটাই হচ্ছে তোমার উদ্ভূত লিপিড। তাহলে যাই হোক, এটার থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট না, একবার মাত্র আসছে। উদ্ভূত লিপিডের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণগুলো আর উদাহরণের ফিচার্স গুলা, বৈশিষ্ট্যগুলো। এখন দেখো একটা লাইন লিখছে, উদ্ভূত লিপিড আমরা ফার্স্টে কি পাই? স্টেরয়েড। স্টেরয়েডের উদাহরণগুলো পড়ো। কোলেস্টেরল, যেগুলোর নামের সাথে স্টেরল আছে, এগুলো সব হচ্ছে স্টেরয়েড। তাহলে কোলেস্টেরল, আর্গেস্টেরল, স্টিগমাস্টেরল, সিটোস্টেরল, সিস্টোস্টেরল, এগুলো হচ্ছে সব উদ্ভূত লিপিড বা স্টেরয়েড। হ্যাঁ, উদ্ভূত লিপিডের ভিতরে আমরা প্রথমে পড়বো স্টেরয়েড। এবার আসো, স্টেরয়েডের এই সংখ্যাটা রাখবে, 27 থেকে 29টা কার্বন বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগ। আইসোপ্রিনয়েড যৌগ ভাইয়া তোমরা বুঝতে অনেক চাও। আইসোপ্রিনয়েড যৌগ হচ্ছে এই যে গঠনটা এইরকম, যেটার স্ট্রাকচারটা জীবনেও লাগবে না, যেটার স্ট্রাকচারটা আমি ক্রস দিয়ে দেই, বোঝা লাগবে না। তাহলে এরকম 27 থেকে 29টা এরকম গাঠনিক সংকেত বা আইসোপ্রিনয়েড যৌগ মিলে, এবং এটার সংকেত কি বলতো? আণবিক সংকেত কি? C5H8, যেটা দরকার নাই। ঠিক আছে, খালি আইসোপ্রিনয়েড যৌগ। এরা কি? আইসোপ্রিনয়েড যৌগ। এই আইসোপ্রিনয়েড যৌগ কয়টা যুক্ত হইতে হবে স্টেরয়েড তৈরি হতে হলে? 27 থেকে 29টা। ভাইয়া এইটাই এমসিকিউ তে আসে। কয়টা? 27 থেকে 29টা আইসোপ্রিনয়েড যৌগ মিলে হচ্ছে কি গঠিত হয়? স্টেরয়েড গঠিত হয়। তাহলে আমরা একসাথে আরো দুইটা উদাহরণ বলি, ওগুলো মানে উদ্ভূত লিপিড সবসময় স্টেরয়েড দিয়ে গঠিত, মানে আইসোপ্রিনয়েড যৌগ দিয়ে গঠিত হবে। স্টেরয়েড পড়ছিলাম, আরো দুইটা কি পড়ছিলাম? টারপিনস। টারপিনস কয়টা আইসোপ্রিনয়েড যৌগ দিয়ে গঠিত হয় দেখো তো? 10 থেকে 40টা। কয়টা? 10 থেকে 40টা। এবং রাবার কয়টা আইসোপ্রিনয়েড যৌগ দিয়ে গঠিত হয়? 3000 থেকে 6000টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে, এই তিনটাই ইম্পর্টেন্ট। তাহলে উদ্ভূত লিপিড কি কি? স্টেরয়েড, টারপিনস, রাবার। স্টেরয়েড কয়টা থেকে ছিল মনে আছে? এখানে যেহেতু তিনটে একসাথে আসছে, আমি উপরে স্টেরয়েডটাও লিখে রাখি। স্টেরয়েড কয়টা? 27 থেকে 29টা আইসোপ্রিনয়েড যৌগ দিয়ে তৈরি হয়। টারপিনস কয়টা? 10 থেকে 40টা আইসোপ্রিনয়েড যৌগ দিয়ে তৈরি হয়। আর রাবার 3000 থেকে 6000টা আইসোপ্রিনয়েড যৌগ দিয়ে গঠিত হয়। ঠিক আছে, ফার্স্টে সংখ্যা তিনটা আমরা একসাথে জানলাম। এরপরে হচ্ছে আমরা একটু ডিটেলস জানবো। স্টেরয়েডে কি? আমরা কোলেস্টেরল পড়লাম, কিসে থাকে বলতো? চুপড়ি আলুতে থাকে। এটা বারবার পরীক্ষা আসে। চুপড়ি আলু কি? গাছ আলু। গোল আলুতে থাকে স্টার্চ। আর চুপড়ি আলু যেটা মাটির উপরে হয়, ওটার ভিতরে থাকে হচ্ছে কোলেস্টেরল। কি থাকে? কোলেস্টেরল। ঠিক আছে, এতটুকুই লিখবে। এরপরে হচ্ছে কোলেস্টেরলের বর্ণনা। এখান থেকে এই স্লাইডটা মাস্ট, এমসিকিউর জন্য, ভার্সিটির যে কোনো কম্পিটিটিভ এমসিকিউর জন্য মাস্ট। কোলেস্টেরল ভাইয়া দুই প্রকার। একটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন বা এইচডিএল। কি বলো? কোলেস্টেরল কি? এক ধরনের স্টেরয়েড। কোলেস্টেরল কি? এক ধরনের স্টেরয়েড। কোলেস্টেরল কিন্তু এক ধরনের স্টেরয়েড। ঠিক আছে, তাহলে কোলেস্টেরল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন, লেখাই আছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। আর এটা হচ্ছে এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন। সবসময় মনে রাখবা, হাই ডেনসিটি লিপোপ্রোটিন হচ্ছে গুড ফর হেলথ। কি বলো? গুড ফর হেলথ। ঠিক আছে, আর লো ডেনসিটি লিপোপ্রোটিনটা হচ্ছে ব্যাড ফর হেলথ। কি? ব্যাড, খালি ব্যাডই না, ফ্যাটাল ফর হেলথ, মারাত্মক খারাপ। ঠিক আছে, ফ্যাটাল ফর হেলথ। তাহলে বলো তো কোনটা শরীরে বেশি থাকা ভালো, কোনটা কম থাকা ভালো? এইচডিএলটা যেহেতু গুড ফর হেলথ, এটা বেশি থাকা ভালো। তাই দেখো, গ্রেটার দেন 40 mg, তাই গ্রেটার দেনটা মনে রাখবে। গ্রেটার দেন 40 মিলিগ্রাম পার ডেসিলিটার হচ্ছে বেশি থাকা যায় এইচডিএল, এটা বেশি থাকা ভালো। আর লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটা যেহেতু শরীরের জন্য খারাপ, ব্যাড অর ফ্যাটাল ফর হেলথ। এটা কি? ব্যাড অর ফ্যাটাল ফর হেলথ। তাহলে এটা কি থাকতে হবে বলো? এটা অবশ্যই হচ্ছে কম থাকতে হবে, লেস দেন 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম থাকতে হবে। এই স্লাইডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন দেখো, কোলেস্টেরল যদি শরীরে বেশি থাকে কি কি হয়? কোলেস্টেরল আমরা সবাই জানি, কোলেস্টেরল বেশি থাকলে হৃদরোগের ঝুঁকি হয়। ঠিক আছে, কি হয়? হৃদরোগের ঝুঁকি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট, পুরুষ অপেক্ষা স্ত্রী লোকদের কি বেশি থাকে বলতো?
এইচডিএল বেশি থাকে। কি থাকে ওদের? এইচডিএল বেশি থাকে। তাই স্ত্রীরা কিন্তু অনেক, আমরা একটু পরেও দেখবো যে স্ত্রীরা কত সুবিধা পায়। আমরা একদম লাস্ট স্লাইডে দেখবো যে স্ত্রীদের সুবিধা কত সুন্দর। হ্যাঁ, আল্লাহ স্ত্রীদের মহিলাদের অনেক সুন্দর সুন্দর সিস্টেম দিয়ে দিচ্ছে, যার জন্য অনেক ফ্যাসিলিটি তারা পায়। তাহলে যাই হোক, এইচডিএল ভালো আর এলডিএল খারাপ। এইচডিএল মেয়েদের বেশি থাকে আর এলডিএল ছেলেদের বেশি থাকে। আর এইচডিএল কি? রক্তে বেশি থাকা ভালো, তাহলে গ্রেটার দেন থাকবে 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি থাকবে। আর এলডিএল হচ্ছে কম থাকবে। তোমরা স্লাইডটা 2 সেকেন্ড দেখো, পরের স্লাইডে চলে যাব। 1 2 ওকে। এবার টার্পিনস এর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, এরা হচ্ছে টার্পিনস একটু গন্ধ গন্ধ না? অলরেডি বলে দিছি 10 থেকে 40টা আইসোপ্রিনয়েড একক। আর হচ্ছে বার্নিশ আর সুগন্ধি প্রসাধনী সামগ্রীতে, ঠিক আছে, তৈরিতে ব্যবহৃত করা হয় হচ্ছে টার্পিনস। আর টার্পিনস কি? উদ্ভূত লিপিড। রাবার কি? উদ্ভূত লিপিড। কারণ সুগন্ধি প্রসাধনী তৈরিতে টার্পিন ব্যবহার করা হয়। তাহলে দেখো, তুলসী আর পুদিনা পাতায়ও কি থাকে? তুলসী আর পুদিনা পাতায় সুন্দর গন্ধ আছে না? এদের ভিতরে কিন্তু টার্পিন থাকে। আর রাবারও বললাম, রাবার কি? 3000 থেকে 6000 আইসোপ্রিন একক দিয়ে গঠিত। এটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে ভাইয়া, রাবার কোন গাছ থেকে পাওয়া যায়? ওটার বৈজ্ঞানিক নামটা। এই রাবার জিনিসটা একটু ইলাস্টিক না? টানলে বাড়ে না? তাহলে দেখো তো ওই ওর নাম কি? ওই যে গাছটা পাওয়া যায়, ওই বৈজ্ঞানিক নামের নিচে কি আছে দেখো তো? ইলাস্টিক কথাটা আছে। তাহলে যে গাছের নিচে ইলাস্টিক কথাটা পাবা, ওইটা একদম চোখ বন্ধ করে দাগায় দিয়ে আসবা যে ওটা থেকে রাবার পাওয়া যায়। তাহলে আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি। সরল লিপিড কি কি ছিল? চর্বি, তেল, মোম। এর ভিতরে চর্বি, তেল কি? স্নেহদ্রব্য। যৌগিক লিপিড ছিল ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, লিপোপ্রোটিন। আর উদ্ভূত লিপিড কি কি বলতো? স্টেরয়েড, টারপিনস এবং রাবার। এবং স্টেরয়েডের মধ্যে পড়লাম আমরা কোলেস্টেরল। ঠিক আছে, তাহলে আমরা এখন হচ্ছে একটা পোল নিয়ে নেই ভাইয়া। 2টা পোল আছে, 2টা পোল দিয়ে দেন। দেখো, নিচের কোনটি সুবাস সৃষ্টি করতে ব্যবহৃত হয়? একটু আগে পড়াইছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিচের কোনটি ফ্র্যাগ্রেন্স বা সুবাস পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়? টাইম নেই। ভেরি গুড, 91% সঠিক উত্তর দিছো। টারপিনস। তোমাদের একটু আগে বললাম না টারপিনস? মনে আছে? মনে নাই না? তাও ভালো, অনেক 91% শিখবে, আর মনে রাখার কি আছে? হ্যাঁ, বাস, থ্যাংক ইউ। টারপিনস হচ্ছে গিয়া সব থেকে বেশি করে। ঠিক আছে, এবারে লাস্ট পোলটা নিয়ে একটা পোল আছে ভাইয়া, এই পোলটা দিয়ে দেন। সরললিপিডের উদাহরণ 9 কোনটি? বারবার পড়াইছি, একটু আগেও পড়াইছি। নিচের কোনটি সরললিপিডের উদাহরণ 9? আশা করি এটাও 90%-এর বেশি সঠিক উত্তর দিবা। এবং যত সঠিক উত্তর দিবা ভাইয়া, তোমাদের একদম কোর অফ দ্য হার্ট থেকে দোয়া করবে। দোয়া, হ্যাঁ, দোয়া কথাটা কিন্তু বলবা না, দোয়া। হ্যাঁ, আরবি ভাষায় ওকারের উচ্চারণ নাই, ই আর উ এর উচ্চারণ আছে। ঠিক আছে, আমরা ফাতেমা বলি না, ওটা হবে ফাতিমা। আমরা দোয়া বলি না, ওটা হবে দুয়া। হ্যাঁ, রেফারেন্স তোমরা নেটে সার্চ দিয়ে ভালো ভালো রেফারেন্সে দেখে নিও যে ভাইয়া কিন্তু ভুল বলে নাই। আচ্ছা, যাই হোক, দোয়া করবো তোমাদের। ভেরি গুড, 85% সঠিক আনসার দিছো। কারণ রাবার কি? তোমার উদ্ভূত লিপিড। অনেক ভালো আনসার দিছো, এটা একটু হার্ড কোশ্চেন ছিল। চর্বি, তেল আর মোম কি? সরল লিপিড। চর্বি, তেল আর মোম ছিল সরল লিপিড, মনে আছে? আর রাবারটা ছিল হচ্ছে উদ্ভূত লিপিড। ঠিক আছে, একটু আগে পড়াইলাম। তাহলে সরল লিপিড নয় কোনটা? রাবার, উদ্ভূত লিপিড। ঠিক আছে, গুড। এবারে হচ্ছে জীবদেহে লিপিডের ভূমিকা। ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় তোমরা অলরেডি বুঝে গেছো। অলরেডি কি বলছি দেখো তো? বিভিন্ন কোষ অঙ্গাণুর ঝিল্লি গঠন করে। বিভিন্ন কোষ অঙ্গাণুর ঝিল্লি গঠন করে কে বলতো? লিপিড। বলছিলাম, মনে আছে? গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, তারপরে ওর নাম কি? লিপোপ্রোটিন। হ্যাঁ, পড়াইছিলাম লিপোপ্রোটিন, মাইটোকন্ড্রিয়া, তারপরে তোমার হচ্ছে কি বলে মাইটোকন্ড্রিয়া, তারপরে প্লাস্টিড, নিউক্লিয়াস, এগুলোর আবরণী সৃষ্টি করে। তারপরে কোষ ঝিল্লির ভিতরে আমরা কি পাই? ফসফোলিপিড বাইলেয়ার পাই। এগুলো বারবার পড়াই আসছি, তাহলে এগুলোর জন্য লিপিড ভূমিকা আছে। তারপরে দেখো একটা জিনিস আছে, টারপিন উদ্ভিদ দেহে কি তৈরি করে দেখো তো? সুগন্ধি সৃষ্টি করে। আমরা জানি, তোমরা যদি কিনা 91% সঠিক উত্তর দিছো যে কে সুগন্ধি সৃষ্টি করে? টারপিন বা টারপিনয়েড। বাট যে 9% পারো নাই তাদের জন্য আবার আমি পড়াচ্ছি, টারপিন কি করে? সুগন্ধি সৃষ্টি করে। এবারে একটা মজার জিনিস আছে, এই যে লিপিড দ্রবণীয় ভিটামিন। ভাইয়া ভিটামিন কিন্তু 6টা, বাট 2 প্রকার।
কিছু কিছু ভিটামিন আছে লিপিডে দ্রবীভূত হয়, কিছু কিছু ভিটামিন আছে পানিতে দ্রবীভূত হয়। তো লিপিড দ্রবণীয় ভিটামিন কি? ভিটামিন এ, ডি, ই আর কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এ, ডি, ই আর কে, এরা হচ্ছে লিপিড দ্রবণীয় ভিটামিন। তাহলে এই সমস্ত ভিটামিন দ্রবীভূত করতে শরীরে লিপিড থাকা লাগবে, এই সমস্ত ভিটামিন কাজ করতে শরীরে লিপিড থাকতে হবে, তাহলে লিপিডের ভূমিকা আছে। তাহলে আমরা সাথে সাথে পানিতে দ্রবণীয় ভিটামিন গুলো জেনে নেই। পানিতে দ্রবণীয় ভিটামিন কি তোমরা সবাই জানো, এই দুইটা বাদে যেটা আছে। হ্যাঁ, এটার একটা মজার কাহিনী আছে, আমি এখন বলবো। পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি আর ভিটামিন সি। ঠিক আছে, এখান থেকেও কিন্তু অবজেক্টিভ আসে। ঠিক আছে, এটা এমসিকিউ, এটা অন্য চ্যাপ্টারে তোমাদেরকে পড়ানো হবে, আমি বলে দিলাম। ঠিক আছে, এবারও সেটা নিয়ে একটা মজার কাহিনী আছে ভাইয়া। আমি কিন্তু প্রথমে মেডিকেলে চান্স পাই নাই, মেডিকেলে চান্স পাইছিলাম বাট মেডিকেলে ফার্স্টে ভর্তি হই নাই, আমি ভর্তি হয়েছিলাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। তো আমি কেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ি নাই জানো? ফার্স্ট ক্লাসে প্রথম দিন যখন ক্লাস শুরু হয়েছিল, আমাকে ম্যাডাম জিজ্ঞেস করছিল যে বলো তো ভিটামিনের প্রকারভেদ কত। আমি বলছিলাম স্যার ভিটামিন 6 প্রকার। ম্যাম ভিটামিন 6 প্রকার। আমাকে সে বলছিল কি তুমি তো জেনেটিক পড়ার যোগ্য না। আমি অনেক ইনসাল্টেড ফিল করছি, ইনসাল্টেড ফিল করে আমি আর জেনেটিক পড়ি নাই। আসলে কয় প্রকার বলো তো? ভাইয়ের মতো আর ভুল করবা তোমরা, 2 প্রকার। একটা হচ্ছে লিপিডে দ্রবণীয় ভিটামিন এ, ডি, কে, আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন ভি, বি আর সি। ঠিক আছে, সেই দুঃখে আমি মেডিকেলে ভর্তি হই। কিন্তু অতি দুঃখের বিষয়, মেডিকেলে ভর্তি হইয়া এই ভিটামিন নিয়ে কাজ করতে করতে আমি নিজেই ভিটামিন হয়ে গেছি, বুঝছো? ওকে, প্রত্যেকটা পড়তে হয় মেডিকেলে। আচ্ছা যাই হোক, ওগুলো আমরা পরে আলোচনা করব। আর একটা লাইন আছে দেখো, আয়নের বাহক হিসেবে কাজ করে। আমরা জানি রক্তস্রোত এটা কি, দেখো তো আমি সুন্দর মতো ঢেউয়ের মতো নদী আঁকলাম, ঠিক আছে, রক্তস্রোত। ঠিক আছে, এর ভিতরে আমরা জানি রক্তরসের ভিতরে কি থাকে, বিভিন্ন ধরনের আয়ন থাকে, ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, সোডিয়াম থাকে। এখন এগুলো কি রক্তে বয়ে যাওয়ার কথা না? ওগুলো কোষের ভিতরে আসে, কোষের ভিতরে না আসলে কি কোষ কাজ করতে পারবে ওই আয়নগুলো? তাহলে ওগুলো কোষের ভিতরে আসতে হবে না? এখন কোষের ভিতরে কি ওরা একা একা আসতে পারবে? কারণ ওরা তো সাঁতরাইতেছে, ওরা স্রোতে বয়ে যাওয়ার কথা। সেই জন্য ওরা একটা নৌকা দিয়ে কোষের কাছে চলে আসে, নৌকায় উঠে ওরা কোষের ভিতরে চলে আসে। সেই নৌকাটা বানানো হয় হচ্ছে লিপিড দিয়ে। কি দিয়ে? সেই নৌকাটা বানানো হয় কি দিয়ে? লিপিড দিয়ে। তাই লিপিড কি করে দেখো তো, আয়নের বাহক হিসেবে কাজ করে। এই নৌকাটা কি করে, এই আয়নগুলোকে নৌকার উপরে তুলে, নৌকার উপরে তুলে ওরা ওকে কিসের ভিতরে পাঠিয়ে দেয়? কোষের ভিতরে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তাহলে তোমার কি হইলো? ফসফোলিপিড কি করে? আয়নের বাহক হিসেবে কাজ করে। কিভাবে কাজ করলে বুঝলাম? যাতে কিনা আয়নগুলো কোষের ভিতরে যে কাজ করতে পারে। এবং আয়নগুলো যেহেতু হালকা, এগুলো কি বলতো, রক্তের স্রোতে ভেসে যায়, যাতে কোষের ভিতর প্রবেশ করতে পারে। এই জন্য লিপিড কি নৌকার মতো ওদেরকে উপরে উঠাইয়া ওদের কোষের তীরে পৌঁছায়া কোষের ভিতরে পাঠিয়ে দেয়। বোঝা গেছে? এর থেকে সহজভাবে বোঝানোর নাই। কেমন? এবারে একটা মজার কথা, এটা খুব মজা পাবা। এটা দেখো, এটা মুখস্থ করতে হবে। বীজপত্রে সঞ্চয়ী পদার্থে আমরা জানি লিপিড সঞ্চিত থাকতে পারে। যে কোনো, এখন আসো সঞ্চয়ী কথাটা থেকে আসি, যে কোনো উদ্ভিদ বা প্রাণীতে কিন্তু লিপিড সঞ্চয়ী থাকে। আমরা এটা, এবং প্রাণী দেহে লিপিড সঞ্চয়ী থাকার কারণে লিপিড কি করে জানো? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কি করে? লিপিড দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এটা পড়লে তো জানলে তোমরা অনেক মজা পাবা, শুনলে অনেক মজা পাবা যে ভাইয়া কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, একটা জিনিস বলো তো, কাদের শরীরে চর্বি বেশি থাকে, মেয়েদের না ছেলেদের? শোনো, মেয়েদের শরীরে চর্বি না বোঝা গেলেও মেয়েদের শরীরে কিন্তু চর্বির লেয়ার গড় দিয়ে দেয়। ঠিক আছে, একটা আলাদা লেয়ার দিয়ে দেয়, এই জন্য ওদের শরীরে চর্বি বেশি থাকে। আর ছেলেদের কিন্তু চর্বি কম থাকে। ছেলেদের হচ্ছে শরীরে মাংস বেশি থাকে, মেয়েদের শরীরে মাংস কম থাকে। এটা মনে রাখো। তাহলে কি, মেয়েদের শরীরে চর্বি বেশি থাকে আর ছেলেদের শরীরে কি চর্বি কম থাকে। এখন চর্বি কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমি দেখো একটু বলি। শাহরুখ খান কি সিক্স প্যাক অ্যাপস আছে না? ঐশ্বরিয়ার শরীরে কিন্তু একটা হালকা চর্বির একটা লেয়ার আছে ভাইয়া। ঠিক আছে, এটা মজা নিয়ে তোমরা মজাও নিতে পারো, বাট এটা জানার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঐশ্বরিয়া, তারপর তুমি কাজলের কথা চিন্তা করো, হ্যাঁ, শরীরে হালকা চর্বির একটা লেয়ার থাকে। এখন এরা কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? যাদের শরীরে চর্বি বেশি থাকে ওদের শীত লাগে না। প্রমাণ দিব? দিব প্রমাণ? ওকে, ক্লাইম্যাক্স দিয়ে দেই, তাই না? সেটা হচ্ছে হামকো হামিসে চুড়ালো গানটা দেখছো? সুইজারল্যান্ডে সেই শীতের ভিতরে তোমার শুটিংটা হয়েছিল। তারপর রিসেন্ট রাং দে তু মোহে গেরুয়া দেখছো কাজলের সাথে, আইসল্যান্ডে সেই শীতের ভিতরে হয়েছিল। দেখছো? এখন মেয়েদের শরীরে চর্বি বেশি থাকে, এই জন্য ঐশ্বরিয়া কি পরা ছিল? একদম ঐশ্বরিয়া হালকা একটা পাতলা ফিনফিনে শাড়ি পরা ছিল। রং দে তু গেরুয়ার মধ্যে কাজল কি পাতলা ফিনফিনে শাড়ি পরা ছিল বা ড্রেস পরা ছিল। ঠিক আছে, শাহরুখ খানের কিছু পড়তে দেখছো? ওই হালকা কিছু পড়তে দেখছো? সে কি সোয়েটার স্যুট কোট পরা ছিল। তাহলে কি, ওদের শরীরে চর্বি থাকার জন্যই ওরা কি তোমার
তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে কি করতে পারছিল বলতো, গরম পাচ্ছিল ওই ঠান্ডার ভিতরেও। হ্যাঁ, ওখানে কিন্তু আমি যতদূর জানি প্রায় 0 ডিগ্রি -ডিগ্রি সেলসিয়াস থাকে, মাইনাসে চলে যায় তাপমাত্রা, তারপরে ওরা শরীরে হালকা চর্বি লেয়ার থাকার কারণে ওরা শীত লাগে নাই। ঠিক আছে, তাহলে এগুলোই ছিল হচ্ছে জীবদেহের লিপিডের ভূমিকা। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই, তোমাদের সব থেকে পছন্দের স্লাইড। আমি আশা করি নেক্সট স্লাইডটা তোমাদের সব থেকে পছন্দের স্লাইড, এই স্লাইডটা লাস্ট স্লাইড।